বাড়লেই আমি অপেক্ষা করতাম কখন সামনের জানলা খুলে যাবে আর বুড়ি হাতে একটা থালা নিয়ে মেয়েকে খেতে ডাকবে। মনা, মনা, এই যে তোর জন্য মুরগির মাংস রেঁধেছি, তুই তো ভালোবাসিস। খেয়ে যা। গপ্পমীরের ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্পমীরের ঠেকের আজকের গপ্প কৌশিক মজুমদারের লেখা মনা। তাহলে শুরু করা যাক। এক অদ্ভুত যুগসন্ধিক্ষণে আমাদের বেড়ে ওঠা ৯০-এর দশক। বার্লিনের প্রাচীর ভেঙে পড়েছে সদ্য, ভাঙছে সাবেক সোভিয়েত ইউনিয়ন। অ্যান্টেনা বাঁধা টিভিতে দূরদর্শনের ছুটি ছুটি, হরে কর কম্বা, চিচিং ফাঁক আর আবার যখের ধন সিরিয়াল। দুপুরের রোদটা একটু মিহি হয়ে এলেই মাঠের ধারে কাশফুল, ভোরের দিকে একটা হালকা শিশিরানি। পালবাবুর আট চালাতে মূর্তি রং করা প্রায় শেষ, চক্ষুদান এখনো বাকি। পুজোতে আনন্দমেলায় অদ্ভুতুড়ে সিরিজ, প্রফেসর শঙ্কুর অভিযান আর শারদীয়া দেশে ফেলুদার অ্যাডভেঞ্চার। মোবাইল ইন্টারনেটহীন সেই অলীক দিনগুলোতে আমাদের মফস্বল শহরতলি বেঁচে থাকত পাড়া কালচারে। বিকেল হতে না হতেই কাছের মানুষরা আরও বেঁধে বেঁধে থাকতেন। দুটো তিনটে বাড়ি মিলে একটা বাড়ির উঠোনে গল্পে মেতে উঠতেন। পাড়ার ক্লাব, পাড়ার পুজো আর পাড়ায় পাড়ায় বিচিত্রানুষ্ঠান। আমাদের পাড়ায় কিশোরদের জন্য একখানা সায়েন্স ক্লাব ছিল। ক্লাস 12-এ থাকতেই আমি সেই ক্লাবের প্রেসিডেন্ট হয়ে গেছিলাম। বিভিন্ন স্কুলে গিয়ে ভূত, প্রেত আর অলৌকিকের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মধ্যে প্রচার করতাম। রাস্তায় দাঁড়িয়ে কুসংস্কারের বিরুদ্ধে অভিনীত হতো আমাদের পথনাটিকা, তাতেও আমিই পরিচালক। ফলে কোনোদিন ভূতে তো বিশ্বাস করতামই না, অলৌকিকেও না। আমাদের সামনে ভুল করে কেউ ভূতের কথা তুললেই আমি আর আমার সাঙ্গপাঙ্গ চাঁদ, রূপম আর বুবান মিলে তার পেছনে খুব লাগতাম। কিন্তু এই সবই ঘটেছিল মনারা আমাদের পাড়ায় আসার আগে। সেই অপার্থিব ঘটনার এত বছর পরেও আমি এখনো রোজ রাতে আলো জেলে ঘুমোই। তবু আমার মনে হয় দেওয়ালের অন্ধকার কোণগুলো থেকে কে যেন স্থির তাকিয়ে আছে আমার দিকে, নিষ্পলক, নিষ্কম্প। ঘরে একা থাকলে একেবারে ঘাড়ের কাছে বয়ে যায় ঠান্ডা নিঃশ্বাস। মেরুদণ্ড থেকে একটা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ে গোটা দেহে। খুব চেনা একটা ফিসফিসে কণ্ঠ যেন কানের খুব কাছে এসে বিড়বিড় করতে থাকে। সেই ভয়াবহ অভিজ্ঞতার সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল, তাদের মধ্যে যারা সেদিন শ্মশানে উপস্থিত ছিলেন, আমার জেঠু, বুবানের বাবা আর নীলু কাকু, সবাই ওই ঘটনার 1 বছরের মধ্যেই মারা গেছেন। প্রথম দুজন আচমকা স্ট্রোকে, আর নীলু কাকু গাড়ি চাপা পড়ে। আমার মতো যারা বেঁচে আছে তাদের কেউই আর ওই ঘটনার কথা আলোচনা করে না। প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যায়। এক অভিশপ্ত ইতিহাসের মতো, কালি মাখা অধ্যায়ের মতো আমরা সেই ঘটনার সাক্ষীরা প্রাণপণে চেষ্টা করেছি ওই কমাসে স্মৃতিকে কবর দেবার। কিন্তু চাইলেই তো আর সব সত্যিকে চাপা দেওয়া যায় না। জানি না আপনাদের সামনে সেই অভিশপ্ত দিনগুলোর অপার্থিব ঘটনাবলী বর্ণনা করলে সেই ছায়া, সেই ফিসফিসে কণ্ঠ আমাকে ছেড়ে যাবে কিনা, কিন্তু অন্য কোনো উপায়ও তো নেই। এই কাহিনী আদৌ কোনো ভূতের গল্প নয়। তাই ভয়ের গল্পের যে চেনা নাটকীয়তা, যে কাহিনীর উত্থান পতন, যে ক্লাইম্যাক্স আপনি আশা করে থাকেন, তা হয়তো এখানে পাবেন না। গল্পে যেমন সব প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর দেওয়া থাকে, এই কাহিনীতে সেটাও নেই। কারণ সঠিক উত্তর আমরা আজও পাইনি। তবে হ্যাঁ,
কথা দিচ্ছি আজ আমি যা শোনাবো তা বর্ণে বর্ণে সত্যি। আমি নিশ্চিত জানি এর এক লাইন মিথ্যে হলে মনা আমাকে ছেড়ে দেবে না। স্কুল ছেড়ে তখন সবে কলেজে ভর্তি হয়েছি। একদিন বিকেলে কলেজ থেকে ফেরার সময় পাড়ার মোড় ঘুরতেই ভিড়টা চোখে পড়ল। প্রথমে ভেবেছিলাম আমাদের বাড়ির সামনে লোক জড়ো হয়েছে, পরে দেখি না, পাশের বাড়িতে। মা গেটের সামনেই মুখে আঁচল চাপা দিয়ে দাঁড়িয়েছিল, চোখে জল। আমাকে দেখেই বলল, তুই এখন ঘরে ঢুকিস না, ব্যাগটা আমায় দিয়ে আগে বিশুদের বাড়ি যা। কেন, কি হয়েছে? বিশুর বাবা আজ দুপুরে গলায় দড়ি দিয়েছে। হ্যাঁ? পুলিশ একটু আগে এলো, আমি এইমাত্র ওদের বাড়ি থেকে এলাম। এ সময় তোর বিশুর পাশে থাকা উচিত, যা বাবা। বিশু মানে বিশ্বজিৎ আমাদের পাশের বাড়িতেই থাকে, আমার একেবারে ছোটবেলার বন্ধু। ওর বাবা মাধব কাকু নানা রকম ব্যবসা করতেন, কখনো কাটা কাপড়ের, কখনো গয়নার বাক্স বানানোর, আবার কখনো নেহাতি মুদির দোকানের। মুশকিল হলো কোনোটাই তেমন চলেনি। ভদ্রলোক ইদানিং সর্বদাই বেশ চিন্তিত থাকতেন, বিশেষ করে বিশু উচ্চ মাধ্যমিক পাশের পর। গাল ভর্তি দাড়ি, উস্কো খুস্কো চুল নিয়ে পাগল পাগল হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতেন। চেনা লোকেদের কাছে টাকাও ধার চাইতেন। আমার বাবাও শুনেছি কিছু টাকা দিয়েছিলেন, জেঠুও। কিন্তু সেই টাকা ফেরত দেবার সাধ্য মাধব কাকুর ছিল না। ফলে যা হয় আর কি, সবাই কাকুকে টাকা ধার দেওয়া বন্ধ করেছিল। ওকে দেখলেই পাড়ায় সবাই না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেত। তাহলে কি সেই জন্যেই? বিশুদের বাড়ির সামনে গিয়ে দেখি মেলা লোকের ভিড়। পুলিশের গাড়ি, মরা নেবার ভ্যান আর জনাকয় পুলিশ ডান্ডা হাতে এদিক ওদিক দাঁড়িয়ে। পাড়ার সবাই বেশ কয়েকটা ছোট ছোট দলে ভাগ হয়ে গুনগুন করে আলোচনা করছে। কি হয়ে গেল বলো তো? বাপমরা ছেলেটা কি করবে বলো তো? হ্যাঁ, আমার বন্ধুদের কয়েকজনকেও সেই ভিড়ে দেখলাম। আমাকে দেখতে পেয়েই বুবান এগিয়ে এলো। ও, তুই এসেছিস? এদিকে তো। বিশুর কি খবর? ওই তো ওদিকে আছে, আমাদেরই সঙ্গে। ঠিক আছে ও? শুরুতে খুব কান্নাকাটি করছিল, এখন অনেকটা নর্মাল। কিন্তু কাকিমার আবার কি হলো? কাকিমা কেমন একটা হয়ে গেছে জানিস, একটুও কাঁদছে না, শুধু বলছে ওর কিছু হয়নি, অনেকদিন ঘুমায়নি তো তাই ঘুমোচ্ছে। তোমরা বিরক্ত করো না, বিরক্ত করো না তো, যাও এখান থেকে। বলছি না ওর কিছু হয়নি। হ্যাঁ, ও ঘুমো, তুমি ঘুমোবে, ঘুমো ঘুমো। এই তোরা যা তো এখান থেকে, যা যা, বলছি না যা। এই, তুই যাবি নাকি ওদিকে? আমার মা আর সুমনা কাকি আছে ওর সঙ্গে। না থাক, বরং বিশুর কাছে চল। কিন্তু আচমকা এসব হলোই বা কি করে? আরে আর বলিস কেন, তুই তো গুপি কাকাকে চিনিস কেমন লোক। এমনিতেই ওয়ান পাইস ফাদার মাদার, তার উপর ইদানিং আবার শাসক দলের বড় নেতা হয়ে মাটিতে পা পড়ে না। মাধব কাকু নাকি ব্যবসা করবে বলে ওই গুপি কাকার থেকে বেশ কিছু টাকা সুদে ধার নিয়েছিল। তারপর তো বুঝিসই, সেই টাকা আর শোধ দিতে পারে না। গুপি কাকা নাকি মাস খানেক ধরে সুদ সহ টাকা ফেরত দেবার জন্য খুব চাপ দিচ্ছিল। কাকু বলেছিল কিস্তিতে কিস্তিতে মিটিয়ে দেবে, সে আবার তাতে রাজি না। যাই হোক, ওই পরশুদিন গুপি কাকা দল বল নিয়ে বাড়িতে চড়াও হয়েছিল। বিশু তখন বাড়িতে ছিল না। কাকুকে গুপি কাকার গুন্ডারা চড়থাপ্পড় মারে। কাকিমা বাধা দিতে গেছিল বলে কাকিমাকেও দু চার গা দেয়। তুই একবার বুঝে দেখ অবস্থাটা। সে কি রে? আচ্ছা, ওরা পুলিশে জানায়নি? আরে জানিয়েছিল, পুলিশ এফআইআর দূরে থাক, একটা জিডি নিতেও অস্বীকার করে। আর সেই থেকেই কাকু কেমন ঘুম মেরে গেছিল। আজ দুপুরে কাকিমা স্নান থেকে ফিরে এসে দেখে শোবার ঘরে খাটের ওপরে ফ্যানের সঙ্গে কাকিমার শাড়ি পেঁচিয়ে কাকু। সে এক বিভৎস দৃশ্য। আর সুইসাইড নোট? হ্যাঁ, খাটের ওপরেই ছিল, তাতে গুপি কাকার নামে দোষারোপ করা। আর শেষে লেখা, আমি শান্তিতে বাঁচতে পারলাম না, আমি কাউকে শান্তিতে থাকতে দেব না। বাবা,
চল বিশুর সঙ্গে দেখা করে আসি। বিশু বাড়ির এক কোণে মাটির উপরে মাথা নিচু করে বসেছিল। ওকে ঘিরে আমাদের 4-5 জন বন্ধু। আমাকে দেখে মুখ তুলেই আবার নামিয়ে নিল। আমি ওর পাশে বসে পিঠে হাত রাখলাম। বিশুর চোখ জবা ফুলের মতো লাল। বাবা একটা দারোয়ানের কাজ পেতো সামনের মাসেই, সব কথা হয়ে গেছিল জানিস। ওরা আর একটা মাস অপেক্ষা করতে পারলো না। আবার মাথা নিচু করে বিশু। আমি আর কি বা বলি, ওর পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কি করতে এসেছে ও? একদম ঢুকতে দিবি না, জানোয়ার মানুষ। বাইরে একটা ছোট্ট গোলমালের আওয়াজ শুনে উঠে দাঁড়াতে বুঝলাম এবার ঝামেলা বাঁধল বলে। গুপি কাকা একটা মোটা ফুলের মালা আর জনা কয়েক সাঙ্গপাঙ্গ নিয়ে মাধব কাকুকে শ্রদ্ধা জানাতে এসেছেন। সামনেই পৌরসভার ভোট। সবাই জানে গুপি কাকা এবার কাউন্সিলরের পদে টিকিট পাবে। গুপি কাকাকে দেখেই বিশু তেড়ে উঠে মারতে যায় আর কি। ওই ওই শয়তানটার জন্য বাবার আজকে এই অবস্থা। ও এসছে এখানে নাটক করতে। গুপি কাকার অবশ্য এতে খুব কিছু এসে গেল না। গম্ভীর মুখে মৃতদেহের সামনে এসে মালা দিতে গিয়েও একবার থমকে পার্টির একজনকে বললেন, কি থেকে যে কি হয়ে গেল, ঠাকুর ভালো রেখো। কিরে সুমন, ছবি তুলবি না? ছবি তোলা হতেই গুপি কাকা পাশে দাঁড়িয়ে থাকা এক পুলিশ কনস্টেবলকে হুকুম করলেন, এত দেরি করছেন কেন আপনারা? হ্যাঁ, বডি পোস্টমর্টম করতে নিয়ে যান এক্ষুনি। সেই পুলিশও বসংবদের মতো আর দুজনকে বলল, এই তোমরা রেডি হও, এবার বডি ওঠাতে হবে। মাধব কাকুর মাথা ভরা জট পাকানো চুল, অযত্নে দেহ কঙ্কালসার। কাকু এমনিতেই বেশ লম্বা ছিল, এখন যেন আরো লম্বা মনে হচ্ছে। গলায় ইংরেজির ভি অক্ষরের মতো একটা কালশিটে দাগ। জিভটা একদিকে অল্প বেরিয়ে রয়েছে, চোখ দুটো আধ খোলা। সেখান থেকে চোখের যতটুকু সাদা অংশ দেখা যাচ্ছে তা সাদা নয়, কালচে লাল। গোটা মুখে অদ্ভুত একটা কষ্টের ছাপ। কাকিমা কোথায় রে বিশু? মা ভেতরে, ডাকবো? হ্যাঁ, ডাকতে তো হবেই। বডি নিয়ে যাচ্ছে, শেষ দেখার একটা ব্যাপার আছে তো। পাড়া 3-4 জন বউ মিলে ধরাধরি করে কাকিমাকে প্রায় টেনে হেঁচড়ে বাইরে নিয়ে এলো। কাকিমার নিজের পায়ে দাঁড়ানোর শক্তি নেই। কাকুর বডির সামনে একটা বস্তার মতো ধপাস করে পড়ে চুপ করে বসে রইল, চোখে শূন্য দৃষ্টি। খানিক বাদে কাকুর মাথার এলোমেলো চুলগুলোতে আলগোছে হাত বোলাতে লাগলো কাকিমা। ঠোঁটে তখন তিরতির করছে একটা হাসি। কাকুর কপাল, গাল, চোয়ালে পরম যত্নে আদর করতে লাগলো, ঠিক যেন এক সদ্য কিশোরী প্রেমিকা। বিশুর দিকে তাকিয়ে বলল, চিন্তা করিস না বাবু, তোর বাবা কোথাও যায়নি, এখানেই আছে। কোথায় মা, কোথায়? ওই যে তোর পেছনে, তাকিয়ে দেখ, বদমাইশটা আমার দিকে চেয়ে চেয়ে হাসছে আবার। দেখ 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 না। কাকিমার কথায় আমরা সবাই যেন একটু শিউরে উঠলাম। বিশুদের আর আমাদের পাড়ায় থাকা হলো না। দুর্গাপুরে ওর দিদার বাড়ি। দিদা একাই থাকেন, সেইখানেই চলে গেল ওরা দুজনে। তবে সেদিনের পর কাকিমা আর মানসিকভাবে সুস্থ হননি। প্রায় বিড়বিড় করে কাকুর সঙ্গে কথা বলতেন। কি গো, চুপ করে বসে আছো যে? জানো তো এই বিশুটা না কেমন হয়ে গেছে। তোমার সাথে একটু কথা বলো না। কি গো, একটু কথা বলবে তুমি? বিশুটা কেমন হয়ে গেছে জানো তো? ও আমার কথা শোনে না, তো তোমার কথা শুনবে। তুমি একটু কথা বলো না, বলো না গো একটু। চলে যাওয়ার আগে একদিন আমি দেখা করতে যাওয়ায় খানিকক্ষণ একেবারে স্বাভাবিক কথা বলে তারপরেই বললেন, তুই বসে তোর কাকুর সঙ্গে গল্প কর, হ্যাঁ, আমি চা বানিয়ে আনছি। তিনি উঠে রান্নাঘরে চলে গেলেন। তারপর যখন সত্যি 2 পেয়ালা চা বানিয়ে একটা আমার সামনে আর অন্যটা পাশে রেখে বললেন, এই যে
কি গো, খেয়ে নাও, তোমার চাটা চিনি ছাড়া বানিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা করো না কিন্তু। খেয়ে বলো ঠিক আছে তো, চিনিটা দিইনি কিন্তু। কি গো, খেয়ে নাও। তারপর আমার আর ও বাড়ি যাবার সাহস হয়নি। বিশুরা পাড়া থেকে চলে গেলেও বিশুদের বাড়িটা বিক্রি হয়নি বহুদিন। একে তো ওই বাড়িতে একজন গলায় দড়ি দিয়ে মরেছে, তার উপরে আরও একটা ঘটনা কিছুদিনের মধ্যেই ঘটল, যার সঙ্গে মাধব কাকুর মৃত্যুর কোনো সরাসরি যোগ না থাকলেও আমাদের মফস্বল শহরে গুজব রটতে সময় লাগে না। গুপি কাকার মেয়ে শেলি মধ্যম গ্রামের একটা কলেজে বটানি পড়ত। ওর যাতায়াত বনগা লোকালেই। একদিন লেট হওয়ায় রানিং ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্মে পা পিছলে ট্রেনের তলায় পড়ে শেলি একেবারে দুখণ্ড হয়ে গেল। গুপি কাকা একমাত্র মেয়ের এই দশা মেনে নিতে পারেননি। 1 সপ্তাহ যেতে না যেতেই গুপি কাকারও স্ট্রোক হলো। সেই থেকে কথা বন্ধ, একদিকে প্যারালিসিস। দিন রাত ঘরে শুয়ে অর্থহীন বোবা চিৎকার করে কাঁদেন। পাড়ায় উঠল, বুঝলে না, সবই পাপের ফল। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে বলল, মাধবের আত্মা প্রতিশোধ নিয়েছে। মোট কথা বিশুদের বাড়িটা খালি পড়ে রইল বছর 2 মাঝে একবার এক ভদ্রলোক কিছুদিনের জন্য ভাড়ায় এসেছিলেন। অবিবাহিত, লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করেন। 2 সপ্তাহ যেতে না যেতেই এক বাদলার রাতে আমাদের বাড়ি হন্তদন্ত হয়ে এসে মায়ের হাতে একটা চাবি দিয়ে বললেন, বৌদি এটা রাখুন তো, আমি ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসছি। তারপর সেই যে গেলেন, 7 দিন হয়ে গেল আর তার দেখা নেই। শেষে বাবা পুলিশে খবর দিল। পুলিশ এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে দেখা গেল সেই ভদ্রলোক বিছানায় মরে পচে গলে পড়ে আছেন। পুলিশ বাবা আর মাকে জেরা করেছিল বহুবার, জেঠু আর আমাকেও, কিন্তু কিচ্ছু লাভ হয়নি। মায়ের হাতের সেই চাবি দিয়ে ঘরের কিছুই যখন খোলা গেল না, পুলিশ গোটা ব্যাপারটাই মায়ের চোখের ভুল বলে চালিয়ে দিল। পরে শুনলাম ভদ্রলোকের নাকি হার্ট ফেলিয়ারে মৃত্যু ঘটেছে, আত্মহত্যা বা খুন নয়। এই ঘটনার পর পাড়ায় আর কারো কোনো সন্দেহই রইল না। আমার পাশের বাড়িটা অফিসিয়ালি ভূতের বাড়ির তকমা পেল। এমনকি এও দেখেছি, পাড়ায় কেউ বেড়াতে এলে তাদের এই বাড়ির সামনে এনে দেখানো হতো। অনেকে দাঁড়িয়ে বাড়ির ছবিও তুলেছেন। কেউ কেউ মাকে সামনে পেলে জিজ্ঞেস করতেন, দিদি কিছু মনে করবেন না, এই বাড়ি থেকে রাতের বেলা কোনো আওয়াজ টাওয়াজ শোনেন? না, কিছুই শোনা যায় না। তাদের চোখে মুখে স্পষ্ট হতাশার ছাপ আমি নিজের চোখে দেখেছি। এদিকে বিশুদের গোটা বাড়ি জংলা আগাছায় ভরে যেতে লাগলো। ভূতের ভয় না থাকলেও সাপের ভয় ছিল পুরোদমে। আমি ওই বাড়িতে 2 দিন 2টো কালাজ সাপ দেখেছিলাম। বারবার পৌরসভাতে জানালেও তারা কোনো মতেই বাড়ির ভেতরটা পরিষ্কার করতে রাজি ছিল না। এক সময় এমন হলো, বিশুদের বিরাট দোতলা বাড়িটা অন্ধকারে দেখলে অতিকয় এক ভয়ানক দানবের মতো দেখতে লাগতো। তখন লোডশেডিংয়ের বাড়বাড়ন্ত ছিল প্রচুর। এমনকি আলো থাকলেও ল্যাম্পপোস্টের বাল্বের মৃদু হলুদ আলো রাস্তার সামান্যই আলোকিত করতে পারত। ফলে পাড়ার অনেকেই রাতের বেলা বিশুদের বাড়ির সামনে দিয়ে যেত না। প্রায় আধা কিলোমিটার ঘুরে বুবানদের বাড়ি আর মজা ডোবাটার পাশ দিয়ে যেত। 2 বছর এমনই চলল। সবাই ভেবেছিল এভাবেই চলবে, কিন্তু তারপরেই আমাদের পাড়ায় মনারা এলো। আমার তখন কলেজের লাস্ট ইয়ার। একদিন দেখলাম একদল মজুর বিশুদের বাড়ির ঝোপ জঙ্গল পরিষ্কার করছে। তাদের জিজ্ঞেস করে বিশেষ কিছুই জানতে পারা গেল না। শুধু এইটুকু বুঝলাম, বিশুদের বাড়ি বিক্রি হয়ে গেছে। কবে যে এসব হলো, কি করেই বা হলো, কারাই বা কিনলো, এই সব নিয়ে পাড়ায় অনেক দিন পর বেশ একটা সাড়া পড়ে গেল। যে কিনেছে কিছু না জেনেই কিনেছে নিশ্চয়ই। আর জেনে শুনে এমন ভুতুড়ে বাড়ি কে নেবে? নিচ্ছে নিক, তবে বেশি দিন টিকবে না, আমি বলে দিলাম। শুনেই রমা কাকিমা প্রায় এক সুরে বলে উঠল, আমাদের টিনার বাবা একদিন আমাকে বলে কি, চলো না, বাড়িটা তো পড়েই আছে, আমরাই কিনে নি, বরং পরে অন্য কাউকে বেচে দিয়ে বেশ কিছু কামানো যাবে। আমি বললাম, রক্ষে করো বাবা, শান্তিতে আছি, তোমার পোষাচ্ছে না তাই না?
ওই মাধবের ভূত ঘাড়ে চেপে ধরলে কি হবে বুঝেছ? বেঁচে থাকতেই রোজ একবার করে আসতো আর টাকা চাইতো। মরার পর কি রূপ নিয়েছে কে জানে। দুগ্গা দুগ্গা। তারপর বেশ কয়েকদিন কেটে গেলেও বাড়ির নতুন মালিকদের কাউকে আসতে দেখলাম না। প্রথমে একটা কবে আসে ভাব পাড়ার সবার মধ্যেই ছিল। এক সপ্তাহের মধ্যে সেটাও মরে গেল। অনেকে তো ধরেই নিল বাড়ি কিনেছে ঠিকই, কিন্তু থাকবে না, পরে এখানে ফ্ল্যাট বাড়ি হবে। কিন্তু আমরা ভুল ভেবেছিলাম। আমার আজও সেই দিনটা খুব ভালো করে মনে আছে। সারাটা দিন গরম বাতাস বইছিল হু হু করে, ভয়ানক তাপপ্রবাহ। জানলা দরজা বন্ধ করেও ফাঁক ফোকর দিয়ে গরম হাওয়া যেন গলন্ত লাভার মতো ঘরের ভেতরে ঢুকে জিভ তালু শুকিয়ে দিচ্ছিল একেবারে। বিকেল 4টে সাড়ে 4টে নাগাদ রোদের দাপটটা একটু কমল। দীর্ঘ ছায়ার মতো কালো কুচকুচে সর্বনাশী এক মেঘে ঢেকে গেল গোটা আকাশ। আর তার খানিকক্ষণ বাদেই ঝড়টা উঠল। বাইরের শুকোতে দেওয়া কাপড়গুলো জোরে জোরে দুলতে লাগলো পাখার মতো। খালি তারগুলোতে অদ্ভুত এক ঝনঝন শব্দ। নারকেল গাছের মাথায় মাথায় বাতাসের লুটোপুটি। বৃষ্টি নামলো বলে। আর ঠিক তখনই আচমকা পাশের বাড়ির দোতলার জানলার দিকে চোখ পড়ল। জানলাটা খোলা। ভাবলাম হাওয়ায় খুলে গেছে। তারপর দেখি ঘরের ভেতরে একটা ছায়া যেন নড়ে উঠল। প্রথমে ভেবেছিলাম বাতাসে পর্দা উঠছে, কিন্তু না, স্পষ্ট একটি নারী মূর্তি। পরনে একটা পাতলা হাতকাটা ম্যাক্সি, রোগা কাঠির মতো চেহারা, কুচকুচে কালো গায়ের রং, দুই গাল ভেঙে ভেতরে ঢুকে গেছে, মুখটা বাইরের দিকে বের করা। লম্বা জট পাকানো কাঁচা পাকা এলোমেলো চুল, রক্তহীন ফ্যাকাশে মুখ, আর চোখ এমন জলজলে চোখ আমি আগে কারো দেখিনি। সেই মহিলা আঁকশির মতো আঙুলগুলো দিয়ে জানলার শিক ধরে অবিচলভাবে আমার দিকেই তাকিয়ে আছে। মুখে কোনো অভিব্যক্তি নেই। আমার শরীরটা হিম হয়ে গেল। সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা, পাশের বাড়িতে কারা এসছে গো? কি বলিস? কখন এলো? ও, টের পেলাম না তো। দাঁড়া, রমাকে ডেকে জিজ্ঞেস করি। রমা কাকিমা জানালো, সে কি দিদি, তোমরা জানো না? আসলে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কি না। কাল অনেক রাতে ওই বাড়িতে লোক এসেছে। তোমার দেওর একবার ঢু মেরে এসে আমায় বলল খুব সম্ভবত দুজনের পরিবার, একটা থুরথুরে বুড়ি আর অন্যজন বোধহয় ওই তারাই বুড়ো মেয়ে। অত রাত বলে আমি আর যাইনি। দেখি একবার যেতে হবে, হাজার হোক নতুন প্রতিবেশী বলে কথা। বুঝেছি, কিন্তু অত রাতের বেলায় চোরের মতো ঢোকার কি আছে? কে জানে বাবা। হয়তো অনেক দূরে থাকে, আস্তে আস্তে লেট হয়েছে। একদিন গিয়ে দুটো কথা বললেই সব জানা যাবে। তুমিও যেও না হয় আমার সঙ্গে। কিন্তু দিন কয়েক যেতেই বোঝা গেল আমাদের পাশের বাড়ির দুই মহিলা পাড়ার কারোর সঙ্গে মেলামেশায় একেবারেই আগ্রহী নন। দিনের বেশিরভাগ সময় তাদের দরজা জানলা বন্ধই থাকে। সারাদিন মেন গেট বাইরে থেকে তালাবন্ধ। তবে প্রতিদিন নিয়ম করে ঠিক রাত 11টায় একজন লোক বাইক চালিয়ে ওদের বাড়ির সামনে আসে। লোকটা দু হাতে দুটো চটের বিগ শপার ধরনের ব্যাগ। লোকটা মেন গেটের চাবি খুলে সোজা ভেতরে ঢুকে যায়। খানিক বাদে আবার সেই দুটো ব্যাগ নিয়েই বেরিয়ে আসে। কিছুদিন এমন চলার পর আমাদের পাড়ার নীলু কাকু লোকটাকে পাকড়াও করলো। ও ভাই, শোনো, তুমি কে? হ্যাঁ, নাম কি? রোজ এ বাড়িতে কেন আসো? ব্যাগগুলোতে কি আছে? নীলু কাকু আগে আর্মিতে ছিল, এখনও চেহারা বেশ গাট্টা গোট্টা। কাকুকে দেখে আর সাথে এত প্রশ্ন শুনে লোকটা বেশ ভয়ই পেয়ে গেল। আমি কিছু জানি না বাবু, আমি তো হোটেলে কাজ করি। কোন হোটেল? ওই স্টেশনের ধারে প্রশান্তদার হোটেল আছে না, সেখানে। চারিদিকে ছোট মতো একটা ভিড় জমে গেছিল। তাদের মধ্যে কেউ কেউ লোকটাকে চিনতেও পারল। আরে তুই গোপাল না? তুই এই বাড়িতে কি করি? খাবার দিতে আসি। মালিকের সঙ্গে বাড়ির লোকেদের মাছ খাবারই চুক্তি আছে, বুঝলেন। রাতের বেলা এসে খাবার দিয়ে যাই, পরের দিন আবার আগের দিনের বাসন নিয়ে নতুন খাবার দিই। ওই হোম ডেলিভারি আর কি। বাড়ি থেকে কে আছে রে?
রমা কাকিমা যে কখন পাশে এসে দাঁড়িয়েছে কেউ খেয়াল করেনি। ওই তো একজন বুড়ি আর তার আধ বুড়ি মেয়ে, কেমন একটা পাগল পাগল ভাব। এই দরজা বেল বাজালে হাজারবার প্রশ্ন করে আমি কে, তারপর নিশ্চিন্ত হলে সেই মেয়েটাই দরজা খুলে সিঁড়ি দিয়ে আমাকে দোতলায় নিয়ে চলে যায়। সেখানে ঘরের সামনে দাঁড় করিয়ে খাবার নেয় আর আগের দিনে বাসনগুলো দিয়ে দেয়। ও, তোকে ঘরে ঢুকতে দেয় না? না না, আমি ঢুকি না, বাইরে দাঁড়িয়ে থাকি। কোনোদিন উকি দিয়েও দেখিসনি? দেখার আর কি আছে, নিচটা তো পুরো খালি, আর উপরে ঘরে আসবাব বলতে তেমন কিছুই নেই, শুধু দরজা থেকে একটা আয়না দেখতে পাওয়া যায়। তো সেই আয়নার ভেতর থেকে একদিন বুড়িকে বসে থাকতে দেখেছি। সামনাসামনি দেখিনি কোনো দিন, তবে আজকাল আর ওদিকে তাকাই না, ভয় ভয় করে। কেন? একদিন আমি আয়নার দিকে তাকিয়ে আছি, দেখি বুড়ি কি যেন একটা চেটে চেটে খাচ্ছে। আমি তাকিয়ে আছি দেখে বুড়ি আমার দিকে তাকালো, চোখ দুটো পুরো সাদা। আমাকে দেখেই বুড়ি বলে, কি দেখছিস রে ছোড়া? জানিস আমি কে? আর একবার তাকালে চোখ গেলে দেব, এই বলে দিলাম। তারপরে হাতে কি একটা ছুঁড়ে মারলো জানি না, আর সেটা আমার গায়েও লাগলো না, কিন্তু আমার মনে হলো আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। আর ঠিক তখনই তার মেয়ে হাতে তালি দিয়ে হি করে হাসতে শুরু করে দিল। সে কি হাসি বাবা! আমি কোনো মতে ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলাম, ফিরে প্রশান্তদাকে বললাম, প্রশান্তদা আমি আর ও বাড়ি যাব না। তো প্রশান্তদা বললে, ও সব তোর মনের ভুল, সেই থেকে আসি কিন্তু ভেতরে তাকাই না। না না, আমি যাই বাবু, দেরি হলে আবার প্রশান্তদা রাগারাগি করে। হ্যাঁ যাই, আমি যাই। এইটুকু বলে বাইকে স্টার্ট দিয়ে গোপাল কোনো মতে রেহাই পেল। এই ঘটনার পর আমাদের পাড়ায় ওই বাড়ি নিয়ে আলোচনা বাড়ল বই কমল না। মাসখানেক যাওয়ার পর ওই বাড়ির লোকজন সম্পর্কে আরও বেশ কিছু তথ্য জোগাড় করা গেল। আমার মা বিশুর মাকে ফোন করে এ কথা ও কথায় জানতে পারল বাড়িটা ওরা বিশুদের থেকে সরাসরি কেনেনি, কিনেছে কোন এক দালালের মারফত। ফলে বিশুরাও জানে না এরা কারা, তবে এদের প্রচুর পয়সা আছে এটুকু বোঝা যায়। যে বাড়িতে অপঘাতে মৃত্যু হয় সেই বাড়ির দাম বেশি হয় না। তবু বিশুর মা নিজেদের ভবিষ্যতের কথা ভেবে অস্বাভাবিক রকম এক দাম হেঁকেছিলেন। ভেবেছিলেন দরাদরি করে কিছুটা কমবেই, কিন্তু এরা তো এক কথায় সেই টাকা দিয়েইছেন, সঙ্গে দালালি বাবদ এক্সট্রা কিছু। এই রকম একটা বাড়ি এত টাকা দিয়ে কেনার কি অর্থ তা কারো মাথায় এলো না। এটাও জানা গেল ওই বুড়ির মেয়ের ডাকনাম মনা, সেটা আমিই প্রথম জেনেছি। আমি যে ঘরে একলা ঘুমোই, দোতলার সেই ঘরের খাটের ঠিক পাশেই একটা জানলা আছে। জানলাটা সেই বুড়িদের বাড়ির দিকে খোলে। মজার ব্যাপার, ঠিক উল্টো দিকে ওই বাড়িতেও একখানা জানলা আছে। বিশুরা থাকতে আমি আর বিশু এই জানলার পাশে বসে কত গল্প করেছি। এখন এরা আসার পর 24 ঘন্টা সেই জানলা বন্ধ থাকত। একদিন গভীর রাতে একটা তীব্র আর্তনাদে আমি চমকে জেগে উঠলাম। মনে হলো কেউ যেন ভয়ানক যন্ত্রণায় আছাড়ি পিছাড়ি করে কাঁদছে। তাকিয়ে দেখি ওদের দোতলার জানলাটা খোলা। গোটা ঘর উজ্জ্বল আলোতে মাখামাখি। ঘরের মেঝেতে বুড়ি শুয়ে কাতরাচ্ছে, আর তার মেয়ে একটা চাবুক জাতীয় জিনিস নিয়ে মাকে সপাং সপাং করে পেটাচ্ছে। কারো দেহে একটা সুতো অবধি নেই। বুড়ি মাঝে মাঝেই বলছে, আমাকে আর মারিস না মনা, আমাকে আর মারিস না, আর হবে না, আমাকে আমাকে ক্ষমা করে দে। কিন্তু মেয়ে শুনছে না। আমি তড়াক করে বিছানা থেকে নেমে পাশের ঘর থেকে মাকে ডাকলাম। মা যখন এলো ততক্ষণে জানলা বন্ধ হয়ে গেছে, কিন্তু বুড়ির চাপা গোঙানির আওয়াজ শোনা যাচ্ছে। মা খানিকক্ষণ সেটাই শুনল কান পেতে, তারপর আমায় বলল, তুই শুয়ে পড়, সকালে কলেজ আছে তো, আমি তোর পাশে শুচ্ছি, শো।
পরদিন ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় কলেজ যেতে পারলাম না। তবে শুনলাম মা নাকি পাড়ার লোকদের নিয়ে ওই বাড়ি গেছিল। বুড়ি প্রায় সবাইকেই ভাগিয়ে দিয়েছে। বলেছে আমি নাকি স্বপ্ন দেখেছি কিংবা চোখের ভুল। মা আর ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়নি। মেয়েটা মনে হয় উন্মাদ। সে যাই হোক, আজ থেকে তুই আমাদের সঙ্গে এ ঘরে শুবি, নয়তো নিচতলায় জেঠুর সঙ্গে ঘুমোবি। তোকে আর এই খাটে শুতে দেবো না। জেঠু অবিবাহিত, নিচে একটা ঘরে একাই থাকেন, কিন্তু তার নাক ডাকার আওয়াজে সারা পাড়া কাঁপে। ওর সঙ্গে ঘুমানো অসম্ভব। আমার ভারী রাগ হলো। আরে আশ্চর্য ব্যাপার, কে কি করছে তার জন্য আমি শাস্তি পাবো কেন? আচ্ছা এবারে ছাড়ো, পরের বার এমন হলে আমি আর এই খাটে শোবো না। কিন্তু মনে মনে ঠিক করে নিলাম, এরপর যাই হোক না কেন মাকে আর ডাকা যাবে না। আমাদের বাড়ির সবাই বেশ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি, উঠি খুব ভোরে। একদিন কলেজের একটা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে বেশ রাত হয়ে গেল। সেই রাতটা আজও ভুলতে পারি না। পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। আলো ঠিকরে পড়েছে আমাদের পুরনো গলি আর বাড়ির দেওয়ালে। জানলার পর্দার ফাঁক দিয়ে চোখ চলে গেল পাশের বাড়ির দোতলার জানলার দিকে। আজও সেই জানলাটা খোলা, তবে সেদিনের ঝকঝকে আলো নয়। আজ সারা ঘরে হালকা কুয়াশার মতো একটা আলোয় ভরা। আমি লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম। চোখে পড়ল সেই বুড়ি ঘরের একপাশে বসে আছে। শীর্ণ কুঁজো শরীর, মুখে চামড়া ঝুলে পড়েছে। বুড়ির এক হাতে ধরা একটা কালো হাঁড়ি, আর অন্য হাতে একটা মোটা মোমবাতি। মোমবাতির আলোতেই দেখতে পেলাম বুড়ির দুই চোখে পাতলা সাদা পর্দার মতো ছানি, আর তাতে গোটা চোখ কেমন এক মণিহীন ভুতুড়ে ভাব নিয়েছে। ঘরের ঠিক মাঝখানে জানলার দিকে মুখ করে মনা বসে আছে। চুল এলোমেলো, শরীর আধ ভাঙা, গলায় জট বেঁধে থাকা রুদ্রাক্ষের মালা, গায়ে পুরনো লাল শাড়ি, প্রতিটি আঙুলে লাল সুতো বাঁধা। মনার দুই চোখ বন্ধ। চোখ বন্ধ করে ধারালো কিছু একটা দিয়ে সে হাতের চামড়া চিরে ফেলল। চেরা হাতে এখন তাজা রক্ত ঝরছে, আর সেই রক্ত সে ঢালছে পেতলের একটা ছোট বাটিতে। সেই বাটির পাশে জ্বলছে 5টা কালো মোমবাতি, যাদের শিখা যেন বাতাস ছাড়াই দুলছে। মনার সামনে একটা পেতলের ঠাকুর, কোনো অজানা দেবতা। এমন বীভৎস মূর্তি আমি আগে কোনোদিন দেখিনি। মনা সেই মূর্তির গায়ে বাটির রক্ত মাখিয়ে দিল। পাশে সেই বুড়ি গলায় এক অদ্ভুত আওয়াজ করছে, না গান না মন্ত্র, যেন কোনো করুণ আরতি। এক সময় মনা উঠে দাঁড়ালো। মন্ত্র আওড়াতে আওড়াতে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সে কি যেন একটা দেখতে পাচ্ছে, যেটা আমি পাচ্ছিলাম না। মনে হলো ওই ঘরের বাতাসে হঠাৎ আরো কেউ এসে দাঁড়িয়েছে। ঠিক সেই সময় চোখ চলে গেল আয়নার দিকে। আয়নায় মনা আর ওর বুড়ি মা ছাড়া আরও একজনের ছায়া পড়েছে। মনা হাত তুলে সেই অদৃশ্য মানুষটাকে আহ্বান জানালো। তারপর হঠাৎ নিজের মুখে একটা চড় মারল, আবার মারল, আবার, যতক্ষণ না ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে পড়ে। দেখতে পেলাম ঘরের কোণ থেকে হালকা ধোঁয়া উঠছে। ধোঁয়ার ভেতরে ধীরে ধীরে ফুটে উঠছে এক ছায়া মূর্তি। ততক্ষণে মনার চোখ উল্টে গেছে। সে চিৎকার করছে, হাসছে, কাঁদছে। আমি স্পষ্ট দেখতে পেলাম ঘরের মাঝে যেন ছায়ার মতো কেউ দাঁড়িয়ে আছে। তার চেহারা অস্পষ্ট, কিন্তু চোখ দুটো যেন ধকধক করে জ্বলছিল। ঠিক এমন সময় মনা পাশের ঘরে গিয়ে ছোট বস্তার মধ্যে করে কি যেন একটা ধরে নিয়ে এলো। কোনো জ্যান্ত প্রাণী বস্তার ভিতরে সেটা ছটফট করছে। ঘরের ধোঁয়া ততক্ষণে কমে গেছে। মনা জানলার দিকে এগিয়ে আসতেই আমি মাথা নিচু করে শুয়ে পড়লাম।
যখন মাথা তুললাম জানলা বন্ধ হয়ে গেছে। আমার নিঃশ্বাস আটকে আসছিল। দৌড়ে চলে গেলাম মায়ের ঘরে। ঘুমে অচেতন মায়ের পাশে শুয়ে পড়লাম। সারা রাত জেগেছিলাম আমি, আর কিচ্ছু হয়নি। পরদিন গোটা পাড়ায় হৈ হৈ কাণ্ড। রমা কাকিমার পোষা মেনিটাকে পাওয়া যাচ্ছে না। কি কাণ্ড বলো দেখি, গেল কোথায়? দুম করে ভ্যানিশ তো হয়ে যাবে না রে বাবা। কুচকুচে কালো এই বিড়ালটাকে কাকিমা আদর করে কৃষ্ণকলি বলে ডাকত, সংক্ষেপে কলি। গলায় একটা ছোট্ট পিতলের ঘুঙুর বাঁধা। রোজকার মতো গতকাল রাতেও কলি পাড়া চড়তে বেরিয়েছিল, তারপর আর ফেরেনি। কাকিমারা ভেবেছিলেন সকালেই ফিরে আসবে, কিন্তু দুপুর গড়াতেও যখন সে বিড়াল ফিরল না, তখন কাকিমাকে আটকে রাখা মুশকিল হলো। রমা কাকিমা হাউ হাউ করে কাঁদতে লাগলেন। আমারই ভুল হয়েছে, কলিকে আমার ঘরে বেঁধে রাখা উচিত ছিল। কালো বেড়ালের ওপরে অনেকের কুনজর থাকে। আমার মেয়েটাকে নিয়ে গেল গো। গো তোমরা একটু দেখো না গো। কলি রে, দেখো না। তিনি সবার হাতে পায়ে ধরতে লাগলেন। প্রায় সবাই বুঝল কলি আর ফিরবে না, তবুও কাকিমাকে সান্ত্বনা দিতে লাগলো। চিন্তা করো না, দেখবে নিজে নিজেই ফিরে আসবে। আমার গতকাল রাতে দেখা ঘটনাটা বলতে খুব ইচ্ছে করছিল, কিন্তু অকারণে অশান্তি বাড়বে ভেবে চেপে গেলাম। কলির ঘটনাটা এখানেই থেমে যাবার কথা ছিল, কিন্তু গেল না। এক সপ্তাহ বাদেই আবার পাড়া চঞ্চল হয়ে উঠল। মনাদের বাড়ির ঠিক পেছনেই দাস কাকুদের বাড়ি। বুড়ো বুড়ি দুজনে থাকেন, একমাত্র ছেলে থাকে ব্যাঙ্গালোরে। মনারা যখন এই পাড়ায় এলো, তখন ওরা ছেলের কাছে। বাড়ি ফিরে এসে বাড়ির পেছনের জঙ্গল পরিষ্কার করতে গিয়ে কলির মৃতদেহ পাওয়া গেল। গোটা দেহ শক্ত কাঠ, গলায় ধারালো অস্ত্র দিয়ে চিরে খুন করেছে কেউ। সেই রক্ত শুকিয়ে লেগে রয়েছে পাশেই পড়ে থাকা একটা পিতলের ঘুঙরুতে। কলিকে যেখানে পাওয়া গেল ঠিক তার উপরেই মনাদের জানলা। ফলে যা হবার তাই হলো। মনাদের গেটের সামনে দাঁড়িয়ে চিৎকার, চেঁচামেচি, অভিসম্পাত। রমা কাকিমা কিছুই বাকি রাখলেন না। ওই ডাইনি, ওই রক্ত কাকি আমার কলিকে খুন করেছে। মানুষ না, ওটা সাক্ষাৎ শয়তানের দূত। ওটাকে পাড়া থেকে না দাঁড়ালে পাড়া ছাড়কার হয়ে যাবে বলে রাখলাম আমি। কোনো প্রত্যুত্তর এলো না। মনাদের বাড়ির জানলা যেমন বন্ধ তেমন বন্ধই রইল। তবে কাকিমার কথা ভুল ছিল না। ওরা আসার পরেই পাড়ায় নানা রকম দুর্ঘটনা শুরু হলো। চাঁদের বাবা ছাদ থেকে পড়ে পা ভাঙলেন। নীলু কাকুদের ভাড়ার ঘরে আচমকা আগুন লেগে গেল, কিন্তু কেন লাগলো বোঝা দায়। আমাদেরই এক বন্ধু অলোকেশ আমাদের সঙ্গে রোজ আড্ডা দিয়ে বাড়ি ফিরে খেয়ে দিয়ে কার্টুন নেটওয়ার্ক দেখতে দেখতে গলায় দড়ি দিল। শুধু পাশের টেবিলে ওর হোমওয়ার্কের খাতায় বড় বড় করে লেখা ছিল, ঘড়ির কাঁটা দুটো উল্টো দিকে ঘুরছে কেন? সন্ধে নামলেই এই পুরনো পাড়াটা এক অদ্ভুত বিষণ্ণতায় ডুবে যায়। দিনের বেলা মানুষের কোলাহল, হাঁটাচলা, সাইকেলের ঘন্টির আওয়াজ, ফেরিওয়ালার ডাক, সব মিলিয়ে এক ধরনের বেঁচে থাকার আওয়াজ থাকে। কিন্তু সূর্য ডোবার পর সব যেন থেমে যায় হঠাৎ। ধুলো ভরা রাস্তাগুলো ফাঁকা হয়ে পড়ে। গলির মোড়ে মোড়ে ঝাপসা হলুদ আলোয় কাঁপতে থাকে সস্তা বাতিগুলো। আর রাত বাড়লে পাড়াটা যেন নিঃশ্বাস বন্ধ করে বসে থাকে। কি জানি আজকে আবার কি হয়। কিছুদিন এমন চলার পর পাড়ার লোক ঠিক করলো এবার এসবের একটা বিহিত করতেই হবে। পাড়াতে থাকবে আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, এ তো হতে পারে না। আর এত লুকোচুরির আছেটাই বা কি? সত্যিই যদি এরা কালা জাদু করে থাকে তাহলে তো গোটা পাড়ার পক্ষে বিপদ। কিন্তু কি করা যেতে পারে? কেউ বলল, আরে পুলিশে খবর দাও। আরে না না, শুধু নিজের মতন থাকার অপরাধে পুলিশ কেন ধরতে যাবে? বেড়াল খুনের কথা বলেও লাভ নেই। চল বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে কি চলছে। তাহলে শিওর পুলিশ আসবে।
তবে ওদের ধরতে না, তোদের ধরতে। 2 জন মহিলা থাকে ওই বাড়িতে, সেই অর্থে কারো সাথে পাঁচে নেই। কোন অছিলাই ঢুকবি ভেতরে? এটাকে ট্রেসপাসিং বলে, জানিস তো? নীলু কাকুর কথায় তারাও দমে গেল। আসলে মন থেকে চাইলেও মনাদের কেউ ঠিকঠাক শায়েস্তা করতে পারছিল না। তবে কথায় বলে, ধম্মের কল বাতাসে নড়ে। 2 মাসও পেরোতে পারল না। এই এই যা যা গলা নামিয়ে আস্তে কথা বল। হ্যাঁ, কি ভেবেছিস কি শালা? হ্যাঁ, আমি কিছু বুঝি না নাকি? তোরা মা মেয়ে মেয়ে আমার সারা সংসারটা শালা নষ্ট করেছিস। হ্যাঁ, আমার সুখের জীবনটা তছনছ করেছিস। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। যা এখান থেকে, বিষ নেই তার। একদিন ঘুম ভাঙতেই শুনি মনাদের বাড়ির সামনে ভয়ানক চেঁচামেচি। এক গম্ভীর পুরুষকণ্ঠ চিৎকার করে অশ্রাব্য ভাষায় মনাকে গালিগালাজ করছে, আর মনাও তার তীক্ষ্ণ ধারালো গলায় ততোধিক নোংরা ভাষায় তার উত্তর দিয়ে চলেছে। সেই প্রথম আমি মনার সাধারণ গলার আওয়াজ শুনলাম। দেখতে দেখতে ওদের বাড়ির সামনে বেশ বড় একটা ভিড় জমা হয়ে গেল। খানিক বাদে যা জানা গেল তাতে সবাই হতবাক। লোকটির নাম সঞ্জীব। বেলঘড়িয়ায় বউ নিয়ে বাসা ভাড়া করে থাকে। এদের আসল বাড়ি বর্ধমানের গুসকরায়। জেঠু আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, ও ভাই, তুমি এই ভদ্রপাড়ায় এমন গালাগালি করছো কেন? আগুনে যেন ঘি পড়ল। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, করবো না? হ্যাঁ, জানেন ওই 2 মেয়ে মিলে আমার সাথে কি করেছে? ওই মহিলা আর মেয়ে আমার সাথে কি অন্যায়টা করেছে আপনি জানেন? আপনার সঙ্গে হলে আপনি বুঝতেন। আরে ঠিক আছে, ঠান্ডা হও, চলো আমাদের বাড়ি চলো। সকাল থেকে অনেক চেঁচিয়েছো, আমাদের বাড়িতে বসে একটু চা খাও তো। হ্যাঁ, আমি চা খেতে আসিনি। হ্যাঁ, আমি এসেছি বিচার চাইতে। সেসব তো হবে, আগে তো আমি শুনি সমস্যাটা কি। আমাদের পাড়া কমিটি আছে, তেমন হলে আমাদের বিধায়ক মশাইও পাশের পাড়াতেই থাকেন, তাঁকেও জানানো যাবে। এই তুমি চলো তো ভাই আমার সঙ্গে, চলো। সঞ্জীবকে প্রায় জড়িয়ে ধরে জেঠু ঘরে ঢুকেই মাকে বলল, বৌমা, একটু চা জল খাবার করো তো এর জন্য। সে কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছে কে জানে। এই বসো। জেঠু একলা মানুষ, কিন্তু পাড়ার সব কাজে তাকে পাওয়া যায়। পাড়ার সবাই ভালোবাসে, শ্রদ্ধাও করে। সঞ্জীব ততক্ষণে একেবারে নরম হয়ে এসেছে। জেঠুর একতলার ঘরে বসে গোটা গল্পটা আমাদের বলল। কি আর বলি দাদা, ঘরের কথা বলতেও কেমন লাগে। আমার বাবা ভোলানাথ ভট্টাচার্য বর্ধমানের নামকরা তান্ত্রিক ছিল। আমার মা ছোটবেলায় কলেরায় মরে যাওয়ার 1 মাসও যেতে পারলো না। বাবা আরেক মহিলাকে জোগাড় করে আমাদের বাড়িতে এনে ওঠালো, নাম কমলা। সঙ্গে আমার মনা নামের ছোট একটা মেয়ে। এই মহিলা নাকি বাবার সাধন সঙ্গিনী না ছাই সালা, সবই তো বোঝেন। গ্রামের ঘরে ঘরে ফিসফাস উঠলেও কেউ কিছু বলতে সাহস করেনি। সবাই তো বাবাকে ভয় পেত, ভাবতো বাবা মন্ত্র পড়ে যদি ক্ষতি করে দেয়। এই মনা সালা ছোট থেকেই পাগল মানে একেবারে উন্মাদ সেটা না, তবে স্বাভাবিকও না। অকারণে হাসতো, পড়াশুনো করতো না। দিনের বেলা হাঁটতে হাঁটতে কুনুর নদী অবধি চলে যেত, কিংবা ওই পোড়ো বটগাছের ধারে বসে কখনো শূন্যে থাকে, কখনো নিজের সাথে বিড়বিড় করে কথা বলতো। যত বড় হতে থাকে মনার এই পাগলামো বেড়েই চলতে থাকে। বাড়াবাড়ি হলে মাকে পেটায়। জানি না কেন আমার বাবাকে খুব ভালোবাসতো মনা, আর বাবাও ওকে। কথায় কথায় আমাকে বলতো, তুই তো আমার থেকে কিছু শিখলি না, যত গুহ্য বিদ্যা সব আমি মনাকেই শিখিয়ে যাব। আমার ওসবে কোনোদিন মতি ছিল না। আমি কোনো মতে দাঁত মুখ চেপে সহ্য করছিলাম। আর তো কোথাও যাওয়ার উপায় নেই। ওই বিয়ে পাশ করার পর কলকাতায় এক দোকানে খাতা লেখার কাজ পেলাম। বড় বাজারে এক মারোয়াড়ি দোকানে কাজ। ওখানেই এক মুসলিম মেয়ের সঙ্গে আলাপ। জানতাম ওদের পরিবার আমাদের মেনে নেবে না, তাই পালিয়ে বিয়ে করে বউকে নিয়ে আবার গুসকরায় ফিরে এসে একটা মুদির দোকান দিলাম। কিছুদিন বাদেই বাবার স্ট্রোক হলো। মিথ্যে বলবো না, কমলা আর তার মেয়ে বাবার জন্য অনেক করেছিল, কিন্তু বাবা 2 দিন বাদেই চলে গেলেন। বাবা চলে যাবার পর থেকেই মনার পাগলামো যেন আরও বেড়ে গেল। বাচ্চা মেয়েদের মতো ওর মায়ের কাছে বায়না ধরত, আমাকে বাবার কাছে নিয়ে চলো, আমার বাবাকে দেখবো। অবাক কাণ্ড কি জানেন, ওর মাও তাতে সায় দিত। আর কটা দিন যাক, তোর বাবা মুক্তি পাক,
তারপর একদিন ডেকে আনবো, কেমন? আমাদের বাড়ির সামনে বেশ কিছুটা জমি আছে, সেখানেই ছোট একটা ঘর করে আমি আর আমার বউ হেনা থাকতাম। একদিন ওর একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। ও তখন 2 মাসের পোয়াতি। সেদিন পূর্ণিমার রাত। আমি মাল আনতে বর্ধমানে গেছিলাম। ঘুমের মধ্যেই হেনার গোটা শরীরে অদ্ভুত অস্বস্তি শুরু হলো। মনে হলো একটা পাশবিক গর্জন ভেসে আসছে কোথা থেকে। তড়াক করে জেগে উঠে জানালা দিয়ে কমলাদের ঘরের দিকে তাকাতেই ভয়ে হেনার গলা শুকিয়ে গেল। উঠোনের এক কোণে ছায়ার ভেতর থেকে একটা কুকুর বেরিয়ে আসছে, প্রায় একটা বাছুরের মতো বড়। কুকুরের গলার মতোই গড়গড় আওয়াজ, কিন্তু অনেক বেশি ভারী আর কর্কশ। সেই কুকুরের চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। কুকুরটা এগিয়ে এসে মনাদের ঘরের সামনে দাঁড়ালো। মনা ভেতর থেকে একটা থালা হাতে বেরিয়ে এসে থালাটা কুকুরটার সামনে রেখে দিল। সেই কুকুর প্রথমে নাক দিয়ে খাবারের গন্ধ শুঁকল, তারপর ঝাঁপিয়ে পড়ল খাবারের উপরে। কিন্তু সেই খাবার শব্দ কুকুরের নয়, মানুষের দাঁত ঘষার মতো কিরকির। খাওয়ার মাঝে মাঝে ওটা মাথা তুলে আমাদের ঘরের দিকে তাকাচ্ছিল। আর তখনই হেনা দেখল সেই কুকুরের মুখটা বদলে যাচ্ছে ক্রমাগত। এই মুখ হেনার চেনা, অবিকল যেন আমার বাবা ভোলানাথ ভট্টাচ। থালা থেকে খাবার ছিটকে উঠোনে ছড়িয়ে পড়ায় সেই অদ্ভুত প্রাণীটা জিভ দিয়ে চেটে নিল প্রতিটা দানা। একসময় প্রাণীটা সেই থালা উল্টে দিল, আর দুহাত মানে নকলা মানুষের হাত দিয়ে ভাতের দলা গুঁজে গুঁজে পুড়তে লাগলো ক্ষুধার্ত মুখের ভেতরে। থুতনি থেকে লালা আর ভাত মিশে গড়িয়ে পড়ছিল। হেনা ভয়ে পুতুলের মতো স্থির হয়ে গেল। বারবার চাইছিল চিৎকার করতে, পালিয়ে যেতে, কিন্তু কে যেন মন্ত্র পড়ে তাকে বোবা বানিয়ে সেখানেই আটকে রেখেছে। তারপর হেনা আর জানে না। পরদিন সকাল থেকে হেনার ব্লিডিং শুরু হলো। আমি ফিরে হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু আমাদের বাচ্চাটা আর থাকলো না। ডাক্তার বললো আর বাচ্চা আসার সম্ভাবনাও নাকি নেই। হেনার বাচ্চার থলিটা নাকি একেবারে নষ্ট হয়ে গেছে। সেই দিন আমি ঠিক করলাম এইখানে আর না। দোকানটা বেচে দিয়ে সোজা চলে গেলাম বারাসাতে। ওখানে একটা প্রাইভেট ব্যাংকে গার্ডের কাজ করি। বহু বছর ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আর। তাহলে এরা এখানে আছে সে খবর পেলে কি করে? পেলাম 3 4 আগে। আমাদের গ্রামের শঙ্কর ও ব্যাংকে এসেছিল। আমায় দেখে তো চমকে গেল, বলল, এই তোদের বাড়ি বিক্রি হলো, তোকে তো দেখলাম না। শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। ও বাড়িতে আমার পুরো হক আছে, আমায় না জানিয়ে বিক্রি হয় কি করে? শঙ্কর জানালো ইদানিং নাকি কমলার মনার অবস্থা খুব পড়ে গেছিল, তাই বাড়ি জমি সব চড়া দামে বেচে দিয়েছে। আমাদের দেশের বাড়ির পাশ দিয়ে হাইওয়ে হচ্ছে, তাই এখন দাম নাকি প্রচুর। আর ওই পাশের গ্রামের পবন মণ্ডল দালালি করে বাড়িটা বিক্রি করিয়েছে। শঙ্করই জানালো ওরা নাকি নতুন বাড়িও কিনেছে, কোথায় তা জানেন। আমি গিয়ে পবনকে ধরলাম। সে তো প্রথমে কিছুই বলে না, শেষে দুঘা দিতে এই বাড়ির ঠিকানা বলে দিল। সঞ্জীব বাড়ি চায় না, সে বাড়ি বেচার টাকার অন্তত অর্ধেক চায়, আর সেই দাবি একেবারেই ভুল নয়। কিন্তু মনা আর তার মায়ের বক্তব্য, যেহেতু সে কোনোদিন মা বোনের খবর নেয়নি, তাই একটি পয়সাও তার প্রাপ্য নয়। সবচেয়ে বড় কথা, এই বাড়ি কিনতে সেই টাকার বেশিরভাগই বেরিয়ে গেছে, দেবার মতো কিছুই নেই। সঞ্জীব চাকরি করে, রোজগার আছে, তাদের তো কোনো রোজগার নেই। ফলে জমানো টাকায় বাকি জীবন চালাতে হবে তাদের। ব্যাপারটা অনেক দূর গড়ালো।
প্রথমে পাড়া কমিটি, তারপর পুলিশ, শেষে লোকাল বিধায়ক অবধি এলেন। শেষমেশ ঠিক হলো মনা আর তার মায়ের পক্ষে টাকা যখন দেওয়া সম্ভবই না, আর বাড়ির একতলা খালিই পড়ে আছে, সঞ্জীব আর তার বউ থাকবে একতলায়, আর তার মা আর বোন থাকবে দোতলায়। সঞ্জীব প্রথমে একটু গাঁইগুই করছিল। এটা আমার একেবারেই সুবিধা হচ্ছে না, আমার অফিস বারাসাত, যাতায়াতে তো অনেক দূর হয়ে যাবে না। শুনে বিধায়ক বললেন, দেখো বাপু, অনেকেই রোজ বনগা লোকালে চেপে সকাল বিকেল ডেলি প্যাসেঞ্জারি করে। হ্যাঁ, তোমার পোষালে এই ব্যবস্থা মেনে নাও, নয়তো আমার কাছে আর এসো না। ঠিক আছে? দুজন অসহায় মহিলাকে হ্যারাস করার দায় পুলিশ কিন্তু তোমাকেই ধরবে, তখন কি করবে বুঝে নিও। যত সব। মনা আর তার মা চুপ করে রইল। বিধায়কের ধমকে কাজ হলো। দিন সাতেক পরে বাক্স প্যাঁটরা নিয়ে সঞ্জীব আর তার বউ হেনা পাড়ায় উপস্থিত। প্রথম দিকে পাড়ার সবাই ভেবেছিল বেশ ভালোই হলো, এবার অন্তত কথা বলা লোক পাওয়া যাবে। বাস্তবে দেখা গেল এরা আশায় পাড়ার লাভ হলো না ক্ষতি তা বলা মুশকিল। প্রায় রোজ সকালেই মনা আর তার বৌদির মধ্যে বিভিন্ন কারণে ঝগড়া বাঁধে। হেনা আর মনা দুজনের কেউই মুখ খারাপে পিছপা নয়। মাঝে মাঝে আবার তাতে যোগ দেয় মনার মা আর মনার দাদা। প্রতিদিন ভোর না হতেই প্রথমে ঝগড়া, তারপর গালাগাল, আর শেষে কান্নার আওয়াজে আমাদের শান্ত পাড়াখানা বেশ গমগমিয়ে উঠল। হেনা প্রায়ই বলতো, পাগল, সবকটা পাগল, পাগলের গোষ্ঠী। এই পাগলটা মরে না কেন? মরলে তো শান্তি পাই, হরমাস জ্বালিয়ে নিল। শোন রে হারামজাদি, মরলেও এই বাড়ি ছেড়ে আমি যাব না। এই বাড়ি আমার, এই বাড়ি আমার মা আমার নামে করে দিয়েছে। তোরা তোরা জোর করে এই বাড়ি দখল করছিস। আমি এই বাড়ি ছাড়বো না, ছাড়বো না। কে বলেছে তোর বাড়ি? হ্যাঁ, আমার বাবার টাকায় কেনা বাড়ি। হ্যাঁ, আমার পুরো হক আছে বাড়িতে থাকার। সালা, বেরোতে হয়, তুই বেরিয়ে যা এখান থেকে, বেরো। সঞ্জীব পাড়ায় আশায় যারা বলেছিলেন, যাক এবার এরা শায়েস্তা হলো, তারাও গোপনে ঢোক গিলতে বাধ্য হলেন। ঠিক এই রকম শায়েস্তা কেউই চাননি বোধহয়। এমনকি রমা কাকিমাও একদিন হেনার সঙ্গে আলাপ জমাতে গেছিলেন, হেনা পাত্তা দেয়নি। এরা আসলে কেউই বিশেষ সুবিধের নয়, এই ভেবে পাড়ার লোক এদের এড়িয়ে চলতে লাগলো। সবাই ভেবেছিল এভাবেই চলে যাবে, কিন্তু আড়ালে যে ভয়ানক এক অন্ধকার ভবিষ্যতের ছায়া গোটা পাড়ার উপরে ঘনিয়ে উঠছিল তার কণামাত্র কেউ টের পায়নি। বলতে ভুলে গেছি, মনাদের ঘরের রাতের পুজোটা সেই একদিনের পর আর হতে দেখিনি। তবে হোম ডেলিভারির সেই ছেলেটা আসা যাওয়া কিন্তু বন্ধ করেনি। তার ওঠানামার জন্য বাইরে থেকে একটা সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছিল। আগের মতো রাত হলেই সে নিয়ম করে চলে আসে আর ব্যাগ নিয়ে চলে যায়। গভীর রাতে মনা সুর করে কাঁদে, তোদের সংসার পড়ে যাক, সুখ ধ্বংস, রক্তে ডুবে মর তোরা। দাদাকে অভিশাপ দেয়, মাঝে মাঝে জোরে চিৎকার করে। সেই চিৎকারে পাড়ার কুকুরগুলো ডাক ছেড়ে ঘেউ ঘেউ করে ওঠে। আমি জানলা বন্ধ করে রাখলেও সেই শব্দ আমার কানের ভেতর ঢুকে আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয়। আমি বালিশ কানে চেপে চুপটি করে শুয়ে থাকি। যেদিনের ঘটনা বলছি সেদিন রবিবার। বাড়ির সামনে আমি, রূপম, চাঁদ আর বুবান মিলে ইট পেতে ক্যাম্বিস বল দিয়ে ক্রিকেট খেলছিলাম। হঠাৎ চাঁদ বলল, ভালো করে শোন, ভালো করে শোন। কে একটা চিৎকার করে কাঁদছে না? হ্যাঁ, তাই তো। কান পেতে বুঝলাম কথাটা ভুল নয়, তবে ঠিক কাঁদছে না, প্রাণ ভয়ে ভয়ানক চিৎকার করছে। এই গলার আওয়াজ আমি চিনি। মনাদের বাড়ির দিকে তাকাতে দেখি দোতলার পূর্ব দিকের জানলা দিয়ে বেরোচ্ছে লাল কমলা আগুনের লেলিহান শিখা,
আর সঙ্গে ঘন কালো ধোঁয়া ছুটেছে আকাশের দিকে। ব্যাট বল ফেলে সবাই ছুটলাম ওদের বাড়িতে। নিচে হেনা বসে বাসন মাজছিল। আমি জিজ্ঞেস করলাম, কাকিমা ওপরে কি হয়েছে, কি পড়ছে? হেনা ঘাড় বেঁকিয়ে ওপরের দিকে তাকিয়ে বলল, কে জানে, দেখবে যা বুড়ির ঘর পুড়ছে মনে হয়। হোম ডেলিভারি দেবার সিঁড়ি বেয়ে দুর্দার করে উঠে দেখি দরজা ভেজানো। আর দরজা খুলতেই ধোঁয়ায় ভরে যাওয়া ঘরে প্রথমেই যেটা খেয়াল করলাম সেটা গন্ধ, মাংস পোড়ার গন্ধ। বুবানটা একটু বোকাটে ধরনের। এই তন্দুরি চিকেনের মতো গন্ধ কেন রে? রূপম বলল, তুই চুপ কর, ওদিকে তাকিয়ে দেখ, তন্দুরি মানুষ। ঠিক তখনই আমার নজরে এলো গোটা ঘরে মনা ছোটাছুটি করছে আর দাউ দাউ করে পুড়ছে। বাতাসে পোড়া কাপড়ের ঝাঁঝ আর গরম ধোঁয়া মিলে এক দমবন্ধ করা পরিবেশ তৈরি করেছে। চিৎকার ছেড়ে এখন মুখে কোনো স্পষ্ট শব্দ নেই, কেবল এক কর্কশ ভাঙা গর্জন বেরোচ্ছে গলা থেকে। আগুনের আলোতে তার চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠেছে, যেন আতঙ্কের মধ্যেও তীব্র বেঁচে থাকার লড়াই চলছে ওর মধ্যে। সবাই সরে দাঁড়া, এই অবস্থায় আমাদের জড়িয়ে ধরলে মুশকিল। আর জল কোথায় আছে দেখ, আমি পাড়ার লোক ডেকে আনি। চাঁদ গেল লোক ডাকতে, রূপম আর বুবান গেল ঘরের বাথরুমে জলের খোঁজে। আমার পা দুটো কেউ যেন আঠা দিয়ে মেঝের সঙ্গে লাগিয়ে দিয়েছিল। জ্যান্ত মানুষকে পুড়তে আমি এর আগে কখনো দেখিনি। মনা ওর পরনের শাড়িটা আগেই খুলে ফেলেছিল। রোগা শরীরের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, যতটা দেখা যাচ্ছে মাংস পুড়ে কালো হয়ে গেছে। কোথাও কোথাও সেই কালো মাংস আর চামড়া পাতলা শল্কের মতো খুলে খুলে বেরিয়ে মাটিতে খসে খসে পড়ছে। ভেতর থেকে বেরিয়ে আসছে লালচে মাংস আর সাদা হাড়। গালের এক পাশটা পুরো পুড়ে গিয়ে গালটাও খসে পড়াতে চোয়ালের দাঁতগুলো দেখতে পাচ্ছি। শেষবারের মতো আমি মনার মুখটা দেখলাম। পুরো মুখটা আগুনে ঢেকে যাচ্ছে, কিন্তু চোখ দুটো এখনো খোলা। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এখান থেকে পালিয়ে যাই, কিন্তু যেতে পারছি না। আমার মাকে তোরা দেখিস, আমার মাকে তোরা দেখিস, আমি অত সহজে মরব না। শুনছেন গপ্পমীরের ঠেকের আজকের গপ্প, কৌশিক মজুমদারের লেখা মনা। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। রূপম এরই মধ্যে এক বালতি জল এনে মনার মাথায় ঢেলে দিল। আগুন নিভে গেল ঠিকই, কিন্তু জলের তোড়ে মনার দেহের নানা অংশ খসে খসে মাটিতে পড়তে লাগলো। মনা আর সহ্য করতে পারল না, সোজা শুয়ে পড়ল মাটিতে আর চিৎকার করে ছটফট করতে লাগলো। কিন্তু তখনও তার কথা বন্ধ হয়নি। আমি অত সহজে মরব না। আমার মাকে তোরা দেখিস, আমি এত সহজে মরব না। এই বাড়ি আমার, যতদিন আমি আছি এই বাড়ি আমি ভোগ করে যাব। আমাকে মেরে বাড়িটা করে তল, তাই না? ওই মাখির সব চালাকি আমি বুঝি। ফিরে আসি, সব হিসেব আমি নেবই নেব। ততক্ষণে চাঁদ পাড়ার সবাইকে ডেকে এনেছে। মনার যা অবস্থা তাতে তাকে হাসপাতালে নেওয়াই দুষ্কর। শরীরের যেখানে ধরা হচ্ছে সেখান থেকেই চামড়া মাংস খুলে আসছে। শেষে ঠিক হলো দুটো বড় কলাপাতায় তেল মাখিয়ে তাতে উলঙ্গ মনাকে ঢেকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অ্যাম্বুলেন্সে উঠেও মনা যথারীতি তার তীক্ষ্ণ গলায় দাদা আর বৌদিকে অভিসম্পাত করতে লাগলো। আমার টাকা পয়সার সব হিসেব করে রাখা আছে। ফিরে এসে আমি দেখব
যদি একটা টাকায় এদিক ওদিক হয় তবে আমি কাউকে ছাড়বো না, এই বলে দিচ্ছি। ভেবেছিস আমি মরে যাব? বাবা বলেছিল আমার আয়ু 100 বছর, তার আগে আমাকে কেউ মারতে পারবে না। হাসপাতাল আমাদের পাড়া থেকে বেশি দূর নয়। আমার হঠাৎ শরীর খারাপ লাগলো, পেট গুলিয়ে বমি উঠছে, তাই আমি আর ওদের সঙ্গে গেলাম না। পরে চাঁদ জানালো, ডাক্তার বলেছেন গন কেস, আজ রাতটাও কাটবে না। হ্যাঁ রে, মনার মা কোথায় গেল? তাকে তো কোথাও দেখলাম না। শোবার ঘরে কাঠের পুতুলের মতো বসেছিল, কোনো নড়াছড়া নেই, কথা নেই। কি হয়েছে কে জানে। আগুন ধরলো কিভাবে? জানি না। পুলিশ তো হাসপাতালে গেছে ইনকোয়ারি করতে, তখনই জানা যাবে। চাঁদের একটা কথাও মিলল না। মনা সেই রাতে মরল না, এমনকি পরের রাতেও না। শুনলাম ডাক্তার স্যালাইন পর্যন্ত দিতে পারছে না। দেহ এমন পুড়ে গেছে যে ভেন খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক করলাম মনাকে দেখতে যাব। হাসপাতালের বার্ন ইউনিটে ঢুকতেই নাকে একটা অসহনীয় পোড়া মাংসের গন্ধ এসে লাগলো। সাদা চাদরের নিচে মনা শুয়ে আছে। শরীরের যতটা দেখা যাচ্ছে ততটাই কালচে পোড়া, তাতে সাদা সাদা মলম লাগানো। শুধু চোখ দুটো অদ্ভুত রকম চকচক করছে। ঠোঁটে চামড়া উঠে গিয়ে লাল মাংস উঁকি দিচ্ছে, তবু মনার বিড়বিড় করা থামছে না। অদম্য জীবন শক্তিতে হাসপাতালের বেডে শুয়েও মনা সঞ্জীবদের সাপসাপান্ত করছে আর কাঁদছে। তোরা কেউ রেহাই পাবি না, তোর ঘরে শান্তি থাকবে না। আমি তোদের ছাড়ব না। প্রতিটা শব্দ যেন ধারালো ছুরির মতো বেরোচ্ছে। পাশে নার্স এসে দেখে যাচ্ছে, কিন্তু তার চোখে ভয় স্পষ্ট। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। মনা এক মুহূর্তের জন্য আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে যেন দাউ দাউ আগুনের শিখা জ্বলছিল। তুইও বুঝবি, রাতের বেলা জানলায় উঁকি দিয়ে খুব দেখা হয়, তাই না? আমাকে ফিরতে দে, তারপর আমি দেখাচ্ছি। কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। আমি আর থাকতে পারলাম না, পালিয়ে এলাম। মনার গায়ে কেমন করে আগুন লাগলো সেটা কিন্তু রহস্যই থেকে গেল। পুলিশ বারবার জেরা করা সত্ত্বেও মনা কিছুতেই কিছু বলতে রাজি হলো না, বরং পুলিশদের ঘুষখোর, মুখ পোড়া ইত্যাদি গালাগাল করে ভাগিয়ে দিল। মনার মা ঘটনার সময় শোবার ঘরে ছিলেন, তার থেকেও কিছু জানা গেল না। ঘটনার অভিঘাতে ভদ্রমহিলা একেবারে বোবা হয়ে গেছেন। কেউ কিছু প্রশ্ন করলেই ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতেন। 5 দিনের মাথায় মনা মারা গেল। মনা যে মারা যাবে এটা আমার মতো অনেকেই বিশ্বাস করেনি। অনেকেরই ধারণা ছিল যে মনার মধ্যে কোনো অলৌকিক শক্তি আছে, মনা মরতেই পারে না। প্রথমে কেউ কেউ বলল বডিটাকে একবার বাড়িতে আনা হোক, কিন্তু সঞ্জীবের তাতে প্রবল আপত্তি। সে ওই পোড়া বডি আর বাড়িতে আনতে রাজি না। ফলে মনাকে হাসপাতাল থেকেই সোজা শ্মশানে নিয়ে যাওয়া হলো। আমি যাইনি, কিন্তু যারা সঙ্গে গেছিল তাদের মধ্যে রূপম ছিল। রূপমই বলল, দেহতে আর কিছুই ছিল না, বুঝলি? এভাবে 4 ঘন্টাও বাঁচার কথা না। মনা 4 দিন বাঁচল কিভাবে? এদিকে শ্মশানে তো আর এক কাণ্ড। মনার গোটা বডি পোড়া কাঠ, তবু ডোম বলল আগুন ঠিকঠাক ধরছে না। বোতল বোতল ঘি ঢাললো, তেল দিল, কিছুতেই কিছু হয় না। শেষে ডোম লাঠি দিয়ে কোমরের কাছে একটা বাড়ি মারতে জ্বলন্ত চিতায় মরা উঠে বসলো। মুখের চামড়া অর্ধেক ঝরে পড়েছে, তবু তার
ঠোঁটের ফাঁকে কালো দাঁত দেখা যাচ্ছে, চোখ গলে গাল বেয়ে রস গড়াচ্ছে, অন্যটা উপরে এসেছে নার্ভ সমেত। চারপাশে যারা ছিল তারা এই দৃশ্য দেখে ভয় পেছনে সরে গেল, কেউ কেউ হোঁচট খেয়েও পড়ে যাচ্ছিল। পর মুহূর্তে এক প্রবল বাতাস এসে চিতার আগুন উঁচু করে তুলল। ধোঁয়ার দেওয়ালের আড়ালে মনা মিলিয়ে গেল। বডি ছাই হয়ে যাবার পর ডোম একটা মাটির সরায় মাথার খুলির হার আর নাভি দিয়ে সঞ্জীব কাকাকে বলল জলে ভাসিয়ে দিতে। ঘাটে নামতে গিয়ে কাকা আছাড়কে পড়ল, আর মাটির সরা কোথায় ছিটকে গেল কে জানে। আমরা সবাই টর্চ নিয়ে কত খুঁজলাম, পেলামই না। ডোম বলল অস্থি বিসর্জন না হওয়া নাকি ভালো না। এতে কি হলো রে, চুপ করে গেলি কেন? কি ভাবছিস? জানিস, আমি পরিষ্কার দেখলাম মনার চোয়ালের মাংসগুলো খুলে যাওয়ায় সবকটা দাঁত বাইরে বেরিয়েছিল। মনে হচ্ছিল মরে গিয়েও মনা হাসছে। বলতে গিয়ে রূপমের গায়ের লোম সব খাড়া হয়ে যাচ্ছে। আমার কেমন গা ঘিন ঘিন করে উঠল। বাদ দে, মনা মরেছে, যা হবার সব শেষ হয়ে গেছে। বুঝিনি সব কিছুর সেই থেকে শুরু। ঝামেলা শুরু হলো মনা শ্রাদ্ধের দিন থেকে। উঠোনের মাঝখানে বাঁশের খুঁটি দিয়ে ছাউনি টাঙানো হয়েছে, তলায় সাদা কাপড় বেছানো। মাঝখানে বসানো হয়েছে যজ্ঞকুণ্ড। চার কোণে গাঁদা ফুলের মালা আর তিল, চাল, কুশ ঘাস ছড়ানো। কুণ্ডের ভেতরে শুকনো আম কাঠ, পাটকাঠি, ধূপকাঠি সাজিয়ে রাখা হয়েছে। পাশেই থালা ভর্তি পঞ্চগব্য, ঘি, ফল আর কাঁসার পাত্রে গঙ্গা জল। ঠিক সামনেই মনার বহু পুরনো এক ছবি, ফুলের মালা আর প্রদীপ জ্বলছে। কিন্তু সঞ্জীব যতবার পিণ্ডদান করতে যাচ্ছিল, পিণ্ড ছড়িয়ে পড়ছিল। কলা আর মধুর পরিমাণ বাড়িয়েও সেই পিণ্ডকে কিছুতেই আকার দেওয়া যাচ্ছিল না। শেষে পুরুত মশাই নিজে হাত লাগালেন। দেখি দেখি আমার হাতে দাও বলে নিজেই নতুন মধুর বোতল খুলতে লাগলেন। খোলার সময় আরেক বিপত্তি, যে ছুরি দিয়ে সিল কাটা হচ্ছিল তা পিছলে পুরুত মশাইয়ের আঙুল কেটে ফিনকি দিয়ে রক্তে পিণ্ড মাখামাখি। কোনো ক্রমে আঙুল ব্যান্ডেজ করা হলো। পুরোহিত মশাই বললেন, একে তো চৈত্র অমাবস্যার মরা, তাই আবার ত্রিপাদ দোষ। আত্মা কিছুতেই এই লোক ছেড়ে যেতে চাইছে না। বড় টান হে, বড় টান। শুনেই পাড়ার বড়দের অনেকে কপালে হাত ছোঁয়ালো। দেখি শেষ চেষ্টা করে। এই বলে পুরুত মশাই যজ্ঞ শুরু করতেই যেন আচমকা হাওয়ায় মনার ছবিটা ছোট টুল থেকে সোজা আগুনে গিয়ে পড়ল। এবার আর পুরুত মশাইকে থামানো গেল না। তিনি তৎক্ষণাৎ উঠে পড়লেন। মনার শ্রাদ্ধ অসম্পূর্ণ রইল। খুব স্বাভাবিকভাবেই অন্য কোনো পুরোহিত সেই শ্রাদ্ধ সম্পূর্ণ করতে রাজি হল না। প্রাণের ভয় সবার আছে। ঘটনাটা গোটা অঞ্চলে ছড়িয়ে গেল। এটাও ছড়ালো যে জ্যান্ত অবস্থায় মনা যা যা করতে পারেনি, এবার সে তাই তাই করবে। কয়েকদিন গোটা পাড়া বেশ থমথমে। সবাই যেন অনাগত কোনো বিপদের অপেক্ষা করছে। পাড়ার চরিত্র বদলে যেতে থাকলো দ্রুত। সন্ধ্যার পর রাস্তা ফাঁকা হতে শুরু করলো। ড্রেনের থেকে যেন ভেসে আসতে লাগলো পোড়া মাংসের গন্ধ। সবাই দম বন্ধ করে অপেক্ষা করছিল। কিন্তু 7 দিন কেটে গেলেও যখন কিছুই হলো না, পাড়া আবার আগের মতো স্বাভাবিক হতে শুরু করলো। সে রাতের কথা আজও মনে আছে আমার। চারিদিকে গুমট, বেশ বেশ গরম। রাতে বিছানায় ছটফট করতে করতে একটু তন্দ্রা মতো এসেছিল। আচমকা একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। ঘুমের মধ্যেই মনে হলো কে যেন আমায় ডাকছে।
জেগে উঠে ভালো করে শুনতে আমার হাড় হিম হয়ে গেল। আমাকে না, কেউ মনাকে ডাকছে। মনা, এই মনা। ঠিক আমার জানলার বাইরে থেকে। জানলা খোলাই ছিল। পর্দা সরাতেই দেখলাম উল্টো দিকের ঘরের সেই খোলা জানলাটা। ঘরের মৃদু নীল আলোটা জ্বলছে, আর হাতে একটা থালা নিয়ে দাঁড়িয়ে মনার মা সোজা অপলকে আমাদের বাড়ির ছাদের দিকে চেয়ে আছে। মনা, এই মনা, তুই ও বাড়ির ছাদে কি করছিস? নেমে আয় মনা, তুই পড়ে যাবি। এমন চলল খানিকক্ষণ। ভয়ে আমার সারা শরীর হিম হয়ে গেছে। বুঝতে পারছি ঠান্ডা ঘামের একটা সরু স্রোত চুলের নিচ থেকে বেরিয়ে বয়ে যাচ্ছে শিরদাঁড়া বরাবর। বুড়ি ডেকেই চলেছে, আয় মা, এই দেখ তোর জন্য মুরগির মাংস রেঁধেছি, তুই তো ভালোবাসিস। খেয়ে যা। হয়তো আমার মনের ভুল, কিন্তু মনে হলো থমকে থাকা বাতাস জুড়ে বাসি ভাত আর পচা মাংসের তীব্র গন্ধ। খানিক বাদেই দেখলাম বুড়ি মেঝেতে সেই থালা রেখে হাঁটু গেড়ে বসে বলল, খামা, তুই তো অনেকদিন খাস না। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু ওই রাতে বুড়ির গলায় ও কথা শুনে আমি আর সাহস ধরে রাখতে পারলাম না। কোনো মতে জানলাটা বন্ধ করে ওই গরমেও ঠকঠক করে কাঁপতে লাগলাম। শুধু শুনতে পেলাম বুড়ির ম্লান কণ্ঠ, খামা, তুই তো অনেকদিন খাস না। আরে আমার মেয়েটা কতদিন খায়নি। আর তারপর একটা ভেজা কর্কশ গর্জন, যেন গলা ভরা কাদা নিয়ে কেউ কিছু খাচ্ছে। আর সেটাও ঠিক আমার মাথার উপরে ছাদে বসে। পরদিন ঘুম ভাঙতেই সোজা ছাদে চলে গেছি। আমাদের ছাদে ওঠার দরজাটা বহুদিন তালাবন্ধই থাকে। আমি জন্ম থেকে তেমনই দেখছি। শুনেছি আমার এক দাদা ছিল, 3 বছর বয়সে সবার চোখের আড়ালে এই ন্যাড়া ছাদে কেমন করে যেন উঠে গেছিল। মা টের পেয়ে যায়, দৌড়ে ছাদে উঠে দেখে সে ছেলে একেবারে ছাদের কোণায়। মা ডাকতেই ভয় পেয়ে আমার সেই দাদা সোজা দোতলার ছাদ থেকে মাটিতে পড়ে মারা যায়। এই ঘটনার পর মা নাকি প্রায় উন্মাদ হয়ে গেছিল। ডাক্তারের পরামর্শে প্রায় 5 বছর পর আমি আসি। ছাদের চাবিটা ঠাকুর ঘরের কোণে একটা পেরেকে ঝোলানো থাকে। প্রতি বছর ওই ছাদেই দাদার বাৎসরিক হয় এখনো, তখন খোলা হয়। আমি কাউকে না বলে চুপি চুপি ছাদে উঠলাম। গোটা ছাদ ধুলোয় ভরা, কোথাও কিচ্ছু নেই। কিন্তু তাই কি, আমার ঘরটা যেখানে, ঠিক তার উপরে ছাদের ধুলো জমা সিমেন্টের ওপর কী সব যেন ছড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি এক গাদা মুরগির হাড়গোড়, কিছু শুকনো ফাটল ধরা, কিছু আবার হালকা চিটচিটে, যার গায়ে এখনো জমে আছে বাদামি রঙের শুকনো রক্তের দাগ। হাড়গুলোর ফাঁক ফোকরে কালো পিঁপড়ে গিজগিজ করছে। তারা হাড়ের সঙ্গে লেগে থাকা মাংসের টুকরো কেটে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে কোথায় যেন। হাড়ের মাঝেই পড়ে আছে এক রাশ পচা ভাত, আঠালো সাদা ধূসর হয়ে যাওয়া, তাতে সবুজ নীল ছত্রাকের দাগ ফুলে উঠেছে। বাতাসে ভাসছে তীব্র পচা গন্ধ,
যেন দীর্ঘদিন বন্ধ কোনো নর্দমার মুখ হঠাৎ খুলে দেওয়া হয়েছে। ছাদের একপাশে ছোট্ট একটা গর্তে জমে আছে নোংরা জল, আর তাতে ভাসছে মুরগির কাঁধের গলার হাড় আর আধ গলা ভাতের দলা। পুরো দৃশ্যটা এমন এক ঘিনঘিনে আর পচা মৃত্যুর গন্ধে ভরা যে আমার গা শিরশির করে উঠল। মাকে দেখাতেই মা বলল, তোকে ছাদে উঠতে বারবার মানা করি তো, তা উঠেছিলি কেন? কাক নিয়ে এসে ফেলেছে নিশ্চয়ই, নইলে এখানে আসবে কেমন করে? দরজা তো তালা মারা। আমি উত্তর দিলাম না, তবে হাড়গোড়গুলো নিয়ে মা বিশেষ পাত্তা দিল না। আমিও আর মাকে কিছু বলতে গেলাম না। কিন্তু রাত করে মনার আনাগোনা বাড়তে লাগলো। এ এক অদ্ভুত নেশার মতো। রাত বাড়লেই আমি অপেক্ষা করতাম কখন সামনের জানলা খুলে যাবে আর বুড়ি হাতে একটা থালা নিয়ে মেয়েকে খেতে ডাকবে। মনা, মনা, মনা রে, আয় মা, তোর জন্য খাবার রেঁধেছি। রোজ যে এমন হতো তা নয়, তবে যেদিন বুড়ি ডাকতো না কেমন যেন হতাশ লাগতো। আমি কান পেতে থাকতাম। সপ্তাহে একদিন কি দুদিন বুড়ি জানলা খুলে মেয়ের জন্য মাছ কিংবা মুরগির মাংস বেড়ে মেয়েকে খেতে ডাকত। নেশাগ্রস্তের মতো আমি পরদিন ছাদে উঠে সেই সব খাবারের ভুক্তাবশেষ খুঁজতাম। পেয়েও যেতাম। মাছের কাঁটা, মাংসের হাড়ের টুকরো কিংবা ভাতের দলা। সারাদিন একটা বমি বমি ভাব, আর নাকে সেই পচা গন্ধে আমি কিছুই খেতে পারতাম না। পড়াশুনো শিখে উঠল। এক অদ্ভুত ক্লান্তি ভাব জড়িয়ে থাকতো সারাদিন। একদিন ঘুম থেকে উঠে দাঁত মেজে আয়নায় তাকাতেই আমি মনাকে দেখতে পেলাম। ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। মনা তাহলে বেঁচে আছে। অস্পষ্ট, লম্বা চুল, মুখে এক শীতল অমানুষী হাসি। আমি চোখ সরাতে পারছিলাম না। মনা। এই কি রে, তোর কি হয়েছে বাবা? তুই একা একা কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ রে, বল কিছু। মা এসে আমায় ঝাঁকুনি দিল। পরে দেখি আমার অজান্তেই প্রায় আধ ঘন্টা পেরিয়ে গেছে। আমি একভাবে টুথব্রাশ হাতে দাঁড়িয়ে আছি। এই ঘটনার পর মায়ের কিছু একটা সন্দেহ হয়েছিল। একদিন সন্ধ্যায় দেখি একটা অচেনা লোক কোথা থেকে এসে হাজির। দেখে তো কোনো প্রাইভেট কোম্পানির অফিসার বলে মনে হয়। নিখুঁত দাড়িগোঁপ কামানো, ফুল হাতা সাদা শার্ট, ফর্মাল প্যান্ট, ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি। লোকটার হাতে একটা স্যুটকেস মতো কি যেন। সে প্রথমে দরজা বন্ধ করে বাবা মায়ের সঙ্গে গোপনে কি যেন কথা বলল। তারপর দরজা খুলে আমার ঘরে এসে বলল, আমার নাম অমলেন্দু চক্রবর্তী, প্যারাফিজিওলজিক্যাল সোসাইটির ফাউন্ডার মেম্বার। আমি বুঝতেই পারছিলাম না আমাকে এসব বলার মানে কি। ভদ্রলোক বোধহয় সেটা আঁচ করেই বললেন, তোমায় কয়েকটা প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবে তো? হ্যাঁ। বেশ, তাহলে সত্যি করে বলো দেখি, তুমি আজকাল প্রায়ই ছাদে কেন যাও? আমি বেশ চমকেই গেলাম। মা বাবা যে এই ব্যাপারটা এত সিরিয়াসলি নিয়েছে তা বুঝিনি। আমি চুপ করে আছি দেখে লোকটা আমার মাথায় হাত রেখে বলল, বলো বলো, ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না। আমি রাতের বেলায় যা যা দেখি সেটা বললাম, কিন্তু লোকটা খুশি হলো না। আর কিছু ঠিক মনে করে বলো তো। আর কিছু বলার মতো নেই। লোকটা এবার মায়ের দিকে তাকালো। এবার আপনি বলুন তো, কি দেখেছেন? কি আর বলি, কদিন হলো ওর পড়াশোনাতে একদম মন নেই।
সারাদিন দেওয়ালের দিকে তাকিয়ে কি যেন ভাবে আর বিড়বিড় করে কথা বলে। জানেন, আগে কোনোদিন ছাদে উঠতো না, এখন মাঝে মাঝে ছাদে গিয়ে কি যেন খোঁজে। আমি একদিন লুকিয়ে পেছন পেছন উঠেছিলাম, দেখি ছেলে পুরনো ভাঙা ইটের ফাঁকে হাত দিয়ে মুরগির শুকনো হাড় টেনে এনে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনাকে তো বললাম, ওই ছাদের কোণ থেকে আমার বড় ছেলে আমি ওকে বলেছিলাম রাতে আমার সঙ্গে ঘুমো, তাতেও ছেলে রাজি হলো না, বলে আমি এখন বড় হয়ে গেছি। পরশু রাত 2:30 নাগাদ টয়লেটে উঠে দেখি ওর ঘর থেকে একটা গোঙানির আওয়াজ আসছে, মৃদু কিন্তু অনেকটা শ্বাস টানের মতো। শুনে আমার বুকের ভেতর কেমন একটা চাপা ধুকপুক শুরু হলো। ছেলে আমার মাঝে মধ্যেই দেরি করে ঘুমোতে যায়, কিন্তু এইরকম শব্দ তো কখনো শুনিনি। ঘরের দরজাটা আধ খোলা, আমি আস্তে করে দরজাটা ঠেলে ভেতরে তাকালাম। গোটা ঘরে একটা দম বন্ধ করা পোড়া পোড়া গন্ধ। জানলা দিয়ে অল্প রাস্তার আলো ঢুকছিল, তাতেই দেখলাম আমার ছেলেটা একদম মরার মতো নিশ্চল হয়ে শুয়ে আছে, মুখটা বালিশের দিকে ঘোরানো। গোঙানির শব্দ ছেলের মুখ দিয়েই বেরোচ্ছে, আর তার উপর ঝুঁকে আছে একটা ছায়ার মতো মহিলা। লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু মাথাটা এমন ভাবে নিচু যেন খুব কাছ থেকে তাকিয়ে আমার ছেলেকে দেখছে। আমি ঘরে ঢুকতেই আমার দিকে চাইল, আর তখনই আমি দেখলাম তার চোখ অন্ধকারের মধ্যেও সাদা, ফ্যাকাশে। জীবন্ত মানুষের চোখ এরকম হয় না। আমি চিৎকার করে উঠতেই ছায়াটা মিলিয়ে গেল। সারা রাত আমি ছেলেকে জড়িয়ে শুয়েছি যতক্ষণ না সকাল হয়। এদিকে ছেলের কোনো সার নেই, অঘরে ঘুমোচ্ছে। আমার এসব সত্যিই জানা ছিল না। মা পরের দিন আমাকে কিছু বলেওনি। চেনা কারো মতো মনে হলো? হ্যাঁ, ওই বাড়ির মোনার মতো। একটা জ্বর মাপার থার্মোমিটার বাড়িতে আছে? আনুন তো মা। হ্যাঁ, আনছি। মা দৌড়ে গিয়ে একটা ডিজিটাল থার্মোমিটার এনে দিল। আমার মুখের ভেতর সেটা ঢুকিয়ে 3 মিনিট পর বের করে অমলেন্দুবাবু বললেন, দেখুন অবস্থা, থার্মোমিটারে এরার দেখাচ্ছে। কেন, খারাপ হয়ে গেল নাকি? আমার তা মনে হয় না, আপনি একটু পরীক্ষা করে দেখুন তো। মা জিভে দেওয়ার 2 মিনিট পরেই বের করে দেখা গেল নর্মাল হিউম্যান টেম্পারেচার। থার্মোমিটার একেবারে ঠিক আছে। তবে আপনি একবার ছেলের গায়ে হাত দিয়ে দেখুন তো। হ্যাঁ, দেখছি। মা আমার গায়ে হাত দিল। এই যে মরার মতো ঠান্ডা। একটু শান্ত হন, শান্ত হন। যা বুঝছি পরীক্ষাটা করে দেখতেই হবে। লোকটা সুটকেস থেকে এক গাদা তার আর যন্ত্রপাতি বের করলো। একটা রেডিওর মতো যন্ত্র, একটা টুনি লাইট বসানো রামধনু রঙা মেশিন, ইনফ্রারেড ক্যামেরা, বেশ কয়েকটা স্পিকার আর থার্মোমিটার। যন্ত্রগুলোকে আমার ঘরের বিভিন্ন জায়গায় বসিয়ে দিল। তারপর বলল, এটা হলো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ডিটেক্টর। দেখতে রেডিওর মতো, কিন্তু এর ভেতরে নানা রকম সেন্সর, অ্যান্টেনা আর এমন শব্দ বিশ্লেষণ ব্যবস্থা আছে যেটা মানুষের কানে শোনা যায় না এমন কম্পনও কিন্তু ধরতে পারে। এই মুহূর্তে এই ঘরে কোনো প্যারানর্মাল এন্টিটি নেই, তাই কিছু হচ্ছে না। কিন্তু আত্মারা অভ্যেসের দাস, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় ঘুরে ঘুরে আসে। যদি তার নিয়মিত এই ঘরে আসার অভ্যেস থাকে তাহলে সে আজও আসবে। আমাদের একটু অপেক্ষা করতে হবে, যেমন করে শিকারী শিকারের অপেক্ষা করে।
এছাড়া আর কোনো উপায় নেই। রাতে খাওয়া দাওয়ার পর আমি, বাবা, মা আর জেঠু কেউ ঘুমোলাম না। রাত ঠিক 12টা বাজতেই অমলেন্দুবাবু ঘরের আলো বন্ধ করে সবকটা যন্ত্রের সুইচ অন করতেই যন্ত্রগুলোতে শব্দ করে লাল আলো জ্বলে ধীরে ধীরে সবুজে বদলে গেল। প্রথম 1 ঘন্টা কোনো অস্বাভাবিকতা নেই, শুধু যন্ত্রের মৃদু শব্দ আর গ্রাফের সোজা লাইন। বাবা উসখুস করতে লাগলো। জেঠু বেশ খানিকবার বিরাট বিরাট হাই তুলে নিচের ঘরে ঘুমোতে চলে গেল। ঘুমোতে গেলাম বুঝলি। ঘড়িতে 1:30 বাজতে না বাজতে আচমকা গ্রাফের লাইনটা কাঁপতে শুরু করলো, যেন কোনো অদৃশ্য হাত সেটাকে ঠেলে দিচ্ছে। সঙ্গে একটা মৃদু যান্ত্রিক শব্দ। অমলেন্দুবাবু লাফ দিয়ে উঠে রেডিওর মাইক্রোফোনটা চালু করে দিলেন। মনে হচ্ছিল রেডিওর ভেতরে শোঁ শোঁ করে খালি হাওয়া বইছে। তেমনই চলল মিনিট 15। তারপর আওয়াজ বদলাতে থাকলো। স্পিকারের ভেতর থেকে ভেসে আসতে লাগলো এক অদ্ভুত আওয়াজ। না, মানুষের গলা নয়, এ যেন অসংখ্য গলার একজোটে এক অপার্থিব ফিসফিসানি। শব্দগুলো এত নিচু সুরে যেন মনে হচ্ছিল কেউ আমার কানের ভেতরে মুখ দিয়ে কথা বলছে, কিন্তু সে কথা আমি বুঝতে পারছি না। হঠাৎ যন্ত্রের লাল আলো দপদপ করতে শুরু করলো। স্ক্রিনে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের ওঠানামা বেড়ে গেল অস্বাভাবিকভাবে। সারা ঘর জুড়ে অদ্ভুত এক যান্ত্রিক অ্যালার্মের শব্দে কানে তালা লাগা জোগাড়। এদিকে ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যেন হাড় কাঁপিয়ে দিচ্ছে। নিঃশ্বাস নিতেই ফুসফুসে ঢুকছে বরফ ঠান্ডা হাওয়া। অমলেন্দুবাবু টর্চ জ্বালিয়ে কাগজে কি সব নোট নিচ্ছিলেন। ঠিক তখনই ইনফ্রারেড ক্যামেরায় দেখা গেল জানলার পাশে অস্পষ্ট এক অবয়ব, ধোঁয়ার মতো এক মহিলার ছায়া। লম্বা, কুঁজো, মাথা সামান্য কাত করা। তারপর সব একসঙ্গে শুরু হলো। তরঙ্গ মাপক যন্ত্রের কাঁটাটা সর্বোচ্চ সীমায় গিয়ে লাফাতে লাগলো। টেবিলের উপরের কাগজগুলো হঠাৎ উড়ে গিয়ে ছড়িয়ে পড়লো চারিদিকে। অডিও রেকর্ডার থেকে ভেসে এলো কর্কশ এক আর্তনাদ। এই আর্তনাদ আমার চেনা। মনা যেদিন জ্যান্ত পড়ছিল সেদিন ঠিক এই আর্তনাদ আমি ওর গলায় শুনেছি। মা চিৎকার করে রাম নাম ডাকতে শুরু করলো। বাবা ছুটে ঘরের আলোর সুইচ জ্বালাতে গিয়ে পায়ে তার জড়িয়ে তারের মাথা ছিঁড়ে বেরিয়ে এলো, আর তড়িৎ চৌম্বকীয় সেন্সর মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। সারা ঘরে পোড়া মাংসের গন্ধে দম আটকে আসছিল। রেডিওর আওয়াজ আর্তনাদ থেকে বদলে গেছে এক চাপা গর্জনে, যেন এক আহত পশু মরণ কামড় বসানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রমাগত। তারপর আচমকা সব থেমে গেল, যেন কখনো কিচ্ছু হয়নি। আমাদের ঘরে নিবিড় এক নিস্তব্ধতা। ঘরের মাঝখানে যন্ত্রের ভাঙা টুকরোগুলো ছড়িয়ে আছে। মেঝেতে পড়ে আছে কাগজের ছেঁড়া ছেঁড়া টুকরো, আর বাতাসে মৃদু পোড়া গন্ধ যেন শামিয়ানার মতো ঝুলে রয়েছে। প্রথম কথা বললেন অমলেন্দুবাবু। খুব ভালো সময় ডেকেছেন আমাকে। আপনার ছেলের ওপরে আর এই বাড়ির ওপরে ওই মনার দৃষ্টি পড়েছে। আর কদিন সময় পেলে মনা আপনার ছেলের আত্মাকে দখল করত। তবে ও খুব কষ্টে আছে, এটা বোঝা যাচ্ছে। মৃতদেহের প্রতি আকর্ষণ, সম্পত্তির প্রতি লোভ এখনও কিন্তু যায়নি। মৃত্যুর পর আত্মা চিরশান্তির দেশে চলে যায় কি না, কিন্তু এ যেতে পারছে না। জীবলোক আর পরলোকের মাঝখানে ত্রিশঙ্কু হয়ে কাটাচ্ছে। আর এভাবে কাটানো যে কত বড় যন্ত্রণার, সে আর কি বলি।
আপনারা পাড়ার লোকজন মিলে যে করেই হোক প্রেতকে জলদান করে লোকান্তরিত করার ব্যবস্থা করুন। কিন্তু আমাদের কি হবে? এরকমই চলতে থাকবে? না না, এত এত উতলা হবেন না, আমি আপনাদের একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই বাড়ি বন্ধন করতে হবে, আর দেরি করা যাবে না। কিছু সরঞ্জাম লাগবে অবশ্য, সে আমিই সঙ্গে করে এনেছি, গাড়িতে আছে। ছেলেকে 15 দিন কিন্তু বাড়ির বাইরে বেরোতে দেবেন না, একা ঘুমোতে দেবেন না, এই ঘর বন্ধ করে রাখবেন। 15 দিন বাদে যখন বেরোবে আমি একটা মাদুলি করে দেবো, সেটা পরে তারপর বেরোবে, কেমন? ওটা 6 মাস পরার পর কোনো অমাবস্যায় গঙ্গায় বিসর্জন দিয়ে আসবেন। আমি সায়েন্স ক্লাব করা ছেলে, তাই আমার গোটা ব্যাপারটাই কেমন যেন অদ্ভুত লাগছিল। অন্য সময় হলে হয়তো কিছুটা প্রতিবাদ করতাম, কিন্তু মনের একটা অংশ ততদিনে মেনে নিয়েছিল যে মনা মরে গেলেও আমাদের আশেপাশেই আছে। তাই ইচ্ছে থাকলেও প্রতিবাদের সাহস জোগাল না। পরদিন সূর্যোদয়ের আগে শুরু হয়ে গেল গৃহবন্ধনের আচার অনুষ্ঠান। প্রথমে বাড়ির চৌহদ্দি ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে 4 কোণে ছেটানো হলো পবিত্র গঙ্গা জল। বাড়িতে ঢোকার মেন গেটের পাশে গঙ্গা জল, কুমকুম, হলুদ, নীলকণ্ঠ ফুল আর পঞ্চশস্য মেশানো একটা লোহার কলস স্থাপন করা হলো। এর নাম দ্বারপাল কলসমা। এই কলস অশুভ শক্তির প্রবেশ রোধ করবে। এরপর উনি গোটা বাড়ির চারপাশে ঘড়ির কাঁটার মতো দিক ঘুরে মন্ত্রপাঠ করতে করতে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে শুরু করলেন। গোটা বাড়ি গম গম করতে লাগলো তার গলার আওয়াজে। ওম ভাস্করায় বিদ্মহে মহাদ্যুত্যাধিকরায় ধীমহি তন্নো আদিত্য প্রচোদয়াৎ। একখণ্ড সাদা সুতোর উপর মন্ত্র পড়ে সেটাকে গোটা বাড়ির চারদিকে টানা হলো, ঠিক যেন একটা অদৃশ্য বেড়া। প্রতি কোণে একটা করে নিম পাতার ডাল আর লঙ্কা ঝোলানো। এর নাম নাকি সূত্রীবন্ধন। তারপর হাতে এক মুঠো ধুলো নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে বাড়ির চারিদিকে সেই ধুলো ছিটিয়ে 4 কোণে 4টে লোহার ত্রিশূল পুঁতে 4 দেওয়ালে 4টে জল ভরা মাটির ঘট রেখে দিলেন তিনি। বলে গেলেন, কাল হয়তো দেখবেন এই 4টে ঘটই ভাঙা। প্রেত যেন তেন প্রকারে এই গৃহে ঢোকার চেষ্টা করবে, কিন্তু এই ত্রিশূল আর মন্ত্র পড়া সুতো তাকে ঢুকতে দেবে না। 3 দিন রাতে দরজা জানলা খোলা রাখবেন না, নিরামিষ খাবেন, আর অপরিচিত কোনো মানুষ কিংবা অশৌচ চলছে এমন কোনো মানুষকে বাড়ির ভেতরে কিন্তু ঢুকতে দেবেন না। আর হ্যাঁ, এই মাদুরিটা আপনার ছেলের জন্য করে দিয়ে গেলাম। ওম নিশাশরায় বিদ্মহে কটগা হস্তয় ধীমহি তন্ন নৈরুথি প্রচোদয়াতি। এই মন্ত্র উচ্চারণ করে পূব দিকে তাকিয়ে সূর্যকে প্রণাম করে স্নানের পর শুদ্ধ নতুন বস্ত্রে লাল সুতো দিয়ে একে ধারণ করবে। আশা করি আর কোনো বিপদ হবে না। অমলেন্দুবাবুর কথা শেষ হয়েছে কি হয়নি, আমাদের বাড়ির ফলন্ত নারকেল গাছের সবকটা পাতা আর ফল জোরে আওয়াজ করে একসঙ্গে ঝরে পড়ে গেল। সেই আওয়াজে তিনি নিজেও একটু চমকে উঠেছিলেন বইকি। পরদিন সত্যি ঘটগুলোকে উল্টানো আর ভাঙা অবস্থায় দেখা গেল। জেঠু বলল, দেখো গে, অমলেন্দু নিজেই এসে রাতে ভেঙে দিয়ে গেছে। কিন্তু যে কারণেই হোক আমার শরীরের তাপমাত্রা বাড়তে লাগলো একটু একটু করে। রাতে মনার মাকে দেখা যেত কিনা জানি না, কারণ মায়ের আদেশে আমাদের ওই ঘরটায় পাকাপাকি তালা মারা হলো। মাঝে আমার খিদে পেত না, সেটাও ফিরে এলো। ভাবলাম ঝামেলা চুকলো, কিন্তু সমস্যা দেখা দিল অন্যদিকে। আমরা বাদে পাড়ার লোকেদের অনেকেই এবার মনাকে দেখতে শুরু করলো। তখন লোডশেডিংয়ের প্রকোপ ছিল মারাত্মক। প্রথমে নীলু কাকুই অফিস থেকে ফেরার সময় মনাকে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখল। ঝলসে যাওয়া ছেঁড়া কাপড়, কালো ফাটা চামড়া, আর মুখের অর্ধেক পুড়ে গলে গেছে। মনা! নীলু কাকু চিৎকার করে পালাতে গিয়ে ড্রেনে পড়ে পা মচকালো।
সেই থেকে শুরু। তারপর যতদিন যেতে লাগলো মনার উপদ্রব বাড়তে লাগলো। চাঁদ একদিন রাত করে টিউশন থেকে বাড়ি ফিরছিল। সে একটা ঠান্ডা স্পর্শ ঘাড়ের কাছে পেতেই আর কোনো দিকে না তাকিয়ে দৌড় লাগালো। পরে দেখা গেল তার ঘাড়ে স্পষ্ট লালচে পোড়ার দাগ। রাত বাড়লেই গলির অন্ধকার কোণ থেকে মনার কান্নার আওয়াজ পাওয়া যায়। লোকের ঘরের ছাদের উপর দিয়ে কে যেন দুপদাপ করে হেঁটে চলে বেড়ায়। পাড়ায় কালু বলে একটা কুকুর ছিল। একদিন রাতে রমা কাকিমার বাড়ির সামনে তাকে ঘাড় মটকানো অবস্থায় পাওয়া গেল। চোখ দুটো ভয়ে ঠিকরে বেরোচ্ছে। উপায় না দেখে পাড়ার সবাই মিলে মনার দাদা সঞ্জীবের কাছে দরবার করল। কথা শুরু করলেন নীলু কাকু। দেখো সঞ্জীব, জানি না তোমরা কিছু বুঝতে পারছো কি না, কিন্তু পাড়ায় নানা রকমের অস্বাভাবিক ঘটনা ঘটছে। তোমার বোন মনার শ্রাদ্ধ যে ঠিকমতো হয়নি সেটাও তো মাথায় রাখতে হবে। তুমি এক কাজ করো, গয়ায় গিয়ে মনার নামে একটা পিণ্ড দিয়ে এসো বরং। হ্যাঁ নীলুদা, গয়া অনেক দূর, তার উপর আবার যাতায়াতে মেলা খরচাপাতির ব্যাপার, আর আমার প্রাইভেট ব্যাংকের দিনের দিন টাকা। আর যদি একান্তই বলেন তো কাছাকাছি কোথাও এক শনিবার দেখে আমি দিয়ে আসতে পারি, আমারও দিন ছুটি থাকে। এবার কোথায় দেবো সেটা আপনারাই ঠিক করে বলুন। এই বাড়িতে শ্রাদ্ধ করতে গিয়ে কি হলো নিজের চোখেই তো দেখলেন। পাড়া কমিটির মিটিং বসলো এই নিয়ে। শেষে ঠিক হলো পাড়া থেকে বেশ দূরে একটা শ্মশানকালীর মন্দির আছে, সেখানেই শ্রাদ্ধ হবে। আগের বার যা হয়েছিল তাতে মনা শ্রাদ্ধ আর কেউ পাড়ায় করতে রাজি হচ্ছিল না। এক শনিবার জেঠু, নীলু কাকু আর বুবানের বাবা দুগ্গা দুগ্গা করে শ্মশানের দিকে রওনা হলো। কেউ কেউ জিজ্ঞেস করলো, হেনা যাবে না? বলেছিলাম, আসবে না বলেছে। এরপরে আর কথা হয় না। মনার মৃত্যুর পরে হেনাও চুপ হয়ে গেছে। ঝগড়া করার সঙ্গী নেই, দিনরাত ঘরেই থাকে। তার আর মনার মায়ের দেখাই পাওয়া যায় না, ফলে কেউ আর ঘাঁটালো না। সেদিন আকাশের মুখ ভার, যে কোনো সময় বৃষ্টি নামবে। পাড়ার সবাই অধীর অপেক্ষায় বসে আছে কখন ওরা আসে। ঘণ্টা চারেক কেটে গেল, ওদের দেখাই নেই। পিণ্ড দিতে তো এত সময় লাগার কথা নয়। সেকালে মোবাইল ফোনও ছিল না যে খবর নেওয়া যাবে। এদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রথমে ছিল শুধু গাঢ় গর্জন, তারপর হঠাৎই শোঁ শব্দে ঝাঁপিয়ে পড়ল বৃষ্টি। খানিক বাদে বাদে আকাশ চিরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তারপরেই বাজের আওয়াজে একেবারে কান ফেটে যাবার দশা। চাঁদ তারই মধ্যে একবার বলল, আমি গিয়ে দেখে আসবো। সঙ্গে সঙ্গে ওর মা ওকে বারণ করলো। আমার মাও বলল, নিশ্চয়ই বৃষ্টিতে আটকে গেছে, একটু বাদেই ঠিক ফিরবে। এর আধ ঘন্টা বাদে বৃষ্টি একটু ধরতেই দুখানা পুলিশের গাড়ি শোঁ শোঁ করে এসে মনাদের বাড়ির সামনে দাঁড়ালো। পেছনে আওয়াজ করে একটা অ্যাম্বুলেন্স। গাড়ি থেকে সঞ্জীব বাদে বাকি তিনজন নামলো, সঙ্গে জনাচারেক পুলিশ। নেমেই সবাই মিলে মনাদের বাড়ির ভেতরে ঢুকে গেল। আমরা কেউই কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে। এমনটা তো হবার কথা ছিল না। মনাদের বাড়ি থেকে প্রথম বেরোলো নীলু কাকু। মেরে ফেলেছে, মেরে ফেলেছে, দুজনকে গলা টিপে মেরে ফেলেছে, গলা টিপে। বাইরে বেরিয়েই নীলু কাকু অজ্ঞান হয়ে গেল। আমরা ছুটলাম ওনাকে সুস্থ করতে। এদিকে পাড়ার বড়রা ততক্ষণে বাড়ির ভেতরে ঢুকে গেছে। ঢুকবেন না, ঢুকবেন না, ক্রাইম সিন। একজন ডান্ডাধারী পুলিশ আটকানোর চেষ্টা করলেও কে শোনে কার কথা। জানা গেল মনাদের বাড়িতে সঞ্জীবের বউ আর মনার মা দুজনকেই মৃত অবস্থায় পাওয়া গেছে। মনার মা খাটে আর হেনা বাথরুমে মরে পড়ে আছে। দুজনের গলাতেই সরু সরু আঁকশির মতো আঙুলের দাগ। পুলিশ বলল সঞ্জীবের মাথা খারাপ হয়ে গেছিল। শ্রাদ্ধ করতে যাবার আগে সেই নিজের মা আর বউকে মেরে রেখে গেছে। কিন্তু আমরা যারা ওদের চিনতাম তারা সবাই জানি ওই সরু আঁকশির মতো আঙুল সঞ্জীবের কিছুতেই হতে পারে না।
সঞ্জীবের আঙুল আমি দেখেছি, বেঁটে বেঁটে, মোটা মোটা। অমন আঙুল যার ছিল সে নিজেই কয়েক মাস আগে মারা গেছে। কিন্তু সঞ্জীব কোথায়? জেঠু কথা বলতে পারছিল না। মায়ের প্রশ্নে জেঠু সোজা ওই অ্যাম্বুলেন্সের দিকে আঙুল তুলল। কি হয়েছে সঞ্জীবের? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, কি হলো? কেউ কোনো উত্তর দিচ্ছে না কেন? কি হয়েছে সঞ্জীবের? শ্মশানে পৌঁছানোর পর সঞ্জীবকে দেখেই পুরুতমশাই ভুরু কুঁচকে বললেন, আপনি শ্রাদ্ধের কাজ করতে পারবেন তো? আপনি সুস্থ আছেন তো? জানি না তার কোনো রকম সন্দেহ হয়েছিল কিনা, কিন্তু সঞ্জীব বারবার বলতে থাকে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। তান্ত্রিক মতে মনার শ্রাদ্ধ সম্পন্ন হয়। শ্রাদ্ধ শেষে মৃতের উদ্দেশ্যে পিণ্ডদান। পুরুতমশাই মন্ত্র পড়তে পড়তে গোটা চাল, কালো তিল, মধু আর গঙ্গা জল মিশিয়ে পিণ্ডগুলো কলা পাতায় সাজিয়ে দিলেন। তারপর বললেন, এবার চলুন ওই কুয়োতে পিণ্ডদান করে আসি। আকাশ তখন কুচকুচে কালো মেঘে ঢাকা। আমরা বারবার ঘড়ি দেখছি। বৃষ্টি নামার আগে যেভাবে হোক পিণ্ডদানটা হয়ে গেলে বাঁচি। কুয়োটা শ্রাদ্ধস্থল থেকে বেশ কিছুটা দূরে, চারপাশে শ্যাওলা আর বুনো লতা পাতা। সঞ্জীব হাতে কলা পাতাটা নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল কুয়োর ধারে। নীলু আমায় বলল, দাদা আপনিও সঙ্গে যান। ফলে আমিও চললাম ওদের সঙ্গে। কুয়োর ধারে যেতেই ভেতর থেকে সেই গন্ধটা পেলাম। অদ্ভুত ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে একটা গন্ধ। সঞ্জীবের চোখে মুখে কেমন যেন একটা ঘোর লাগা ভাব। পুরুতমশাই মন্ত্র উচ্চারণ শুরু করলেন। ওং নমঃ যমায় ধর্মরাজায় মৃত্যবে চান্তকায় চ বৈবস্বতায় কালায়। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে সঞ্জীব এক একটা পিণ্ড একে একে কুয়োর জলে ফেলতে শুরু করলো। প্রথমটা পড়তেই মনে হলো কুয়োর কালো জলে কেমন যেন ঢেউ খেলে উঠল, যেন যেন বিরাট একটা মাছ জলের নিচে নড়ে চড়ে উঠছে। দ্বিতীয়টা পড়তেই ঢেউ আরো তীব্র হলো, আর সেই পচা গন্ধ বাড়তে লাগলো, জল থেকে ফেনা উঠতে লাগলো। মনে হলো কেউ ডিটারজেন্ট পাউডার গুলে দিয়েছে বুঝি। বৈবস্বতায় কালায় সর্বভূত ক্ষয়ায় চ। পুরুতমশাই তৃতীয়বার মন্ত্র পড়ার আগেই সঞ্জীবের হাত থেকে তৃতীয় পিণ্ডটা খসে পড়ল জলে। ব্যাস, আর যায় কোথায়? পড়ার সঙ্গে সঙ্গে কুয়োর ভেতর থেকে এক বিকট শব্দ উঠল, যেন এক বন্য পশুর গর্জন আর গোঙানির আওয়াজ। পুরুতমশাই প্রায় আর্তনাদ করে উঠলেন। কি করলেন আপনি? জমকে নিবেদনের আগেই প্রেতকে পিণ্ডদান করে দিলেন। তার কথা শেষ হতে পারল না, দেখতে পেলাম কুয়োর কালো জল হঠাৎ ফুলে ফেঁপে লম্বা হয়ে লাফিয়ে কুয়োর পাড়ে উঠে এলো, যেন কোনো তরল হাত উপরের দিকে বেড়ে উঠছে ক্রমাগত। কিছু বোঝার আগেই সেই কালো শ্যাওলা ধরা হাত সঞ্জীবের কবজি চেপে ধরল। সঞ্জীব মুখ দিয়ে একটাও আওয়াজ করতে পারল না, শুধু তার চোখ দুটো বড় বড় হয়ে মুখটা হাঁ হয়ে গেল, যেন যেন ভয়ঙ্কর ভয়ানক কিছু দেখেছে। গোটা ব্যাপারটা বুঝতে বুঝতেই বেশ কিছু সময় চলে গেছে। আমি তারই মধ্যে সঞ্জীবের অন্য হাতটা টেনে ধরলাম। দেখি সেটা বরফের মতো ঠান্ডা। ততক্ষণে সঞ্জীবের সারা গা ভরে গেছে ফেনা আর কালো বুদবুদে, আর সেই বুদবুদের মধ্যে থেকে, বললে বিশ্বাস করবে না, আমি স্পষ্ট দেখতে পেলাম অসংখ্য বিকৃত মুখ। তাদের চোখ নেই, কিন্তু মুখ হাঁ করা। বুভুক্ষু সেই সব আত্মারা যেন সবাই একসঙ্গে সঞ্জীবকে গিলে খেতে চাইছে। সঞ্জীবের শরীরের অর্ধেক ততক্ষণে কুয়োর মধ্যে,
পুরুত মশাই ভয়ে চোখ বন্ধ করেছেন। মন্ত্র পড়তে পড়তেই আচমকা তার গলা গেল ভেঙে, যেন কারো শ্বাস গলার কাছে আটকে গেছে। আমি চাইলেও কুয়ো থেকে চোখ সরাতে পারছি না। দেখলাম কুয়োর ভেতর থেকে উঠে এলো এক নারী মূর্তি, ভেজা লম্বা চুল, সারা গায়ে পোড়া পোড়া দাগ, কিন্তু মুখ নেই। মুখের জায়গায় শুধু এক কালো গর্ত। তার সারা গা বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে জলের ধারা। সেই মুখহীন নারী মূর্তি দুটো কালো কালো পোড়া কাঠের মতো কঙ্কালসার হাত দিয়ে সঞ্জীবকে এক ঝটকায় কুয়োর ভেতরে টেনে নিল। আমি এতক্ষণে গলার স্বর ফিরে পেয়ে চিৎকার করতে শুরু করলাম, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও। দুজন সেই আওয়াজ পেয়ে ছুটে এলো। এসে দেখে কুয়োর জল একেবারে শান্ত হয়ে গেছে, যেন কিছুই ঘটেনি। এদিকে শুরু হলো বাঁধ ভাঙা বৃষ্টি। তার মধ্যেই ভিজতে ভিজতে আমরা পুলিশ স্টেশনে গেলাম। পুলিশ কুয়োর থেকে বডি উদ্ধার করে অ্যাম্বুলেন্সে চাপিয়ে বাড়ি নিয়ে আসতেই দেখি এই কাণ্ড। এত কথা বলে জেঠু হাঁপিয়ে পড়েছিল। বাবা তাকে ধরে ভেতরের ঘরে নিয়ে গেল। পুলিশ সিদ্ধান্তে এলো কোনো কারণে সঞ্জীবের মাথা খারাপ হয়ে গেছিল, তাই সে মনার মা আর হেনাকে টুঁটি টিপে খুন করে নিজেও কুয়োতে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। কিন্তু তারপরেও পুলিশ যে ব্যাপারটার কোনো উত্তর দিতে পারেনি সেটা হলো সঞ্জীবের মৃতদেহের অবস্থা। আমি নিজে অ্যাম্বুলেন্সে সেই মৃতদেহ দেখেছি। দেখলাম শুয়ে আছে এক আধ খাওয়া মৃতদেহ। তার পেটের ভেতরটা ফাঁকা, যেন ক্ষুধার্ত এক জন্তু পরম আশ্লেষে সেখানকার মাংস ছিঁড়ে নিয়েছে। ত্বক ফেটে খুলে গিয়ে সাদা হাড় বেরিয়ে আছে। কিছু জায়গায় পচা চামড়া কালচে সবুজ হয়ে গেছে। মুখের এক পাশটা নেই, অন্য পাশে ঠোঁট গলে গিয়ে দাঁত বেরিয়ে আছে, অনেকটা সেই মনার মতো। চোখের কোটরে চোখ নেই, সেখানে নড়ছে কালো কালো পোকা আর সাদা ম্যাগটরা। মাত্র 1 ঘন্টার মধ্যে একজন জীবিত মানুষের দেহ কিভাবে এমন ভয়ানক রকম পচে যেতে পারে, স্বয়ং ফরেন্সিক ডাক্তাররাও তার ব্যাখ্যা দিতে পারেননি। সঞ্জীবের মৃত্যুর পরে গোটা পাড়াটা কেমন একটা থম মেরেছিল কয়েকদিন। 1 মাস যেতে না যেতেই জেঠু, বুবানের বাবা আর নীলু কাকু একের পর এক মারা গেলেন। সেই পুরুত মশাইয়ের অবশ্য কি হলো তা জানা নেই। শুধু মনার নামটা এক অপয়া কুসংস্কার হয়ে রয়ে গেল বহুদিন। এতগুলো অপঘাত মৃত্যুর পর ওই বাড়ি আর কেউ কিনতে চায় না। কিন্তু পাড়ায় অদ্ভুত কিছু আর ঘটেও না। চাঁদ বিদেশে, রূপম আর বুবান দিল্লিতে। কালে ভদ্রে পাড়ায় এলে দেখা হয়। মনার নাম উঠলেই আমরা আশ্চর্য রকম চুপ হয়ে যাই। আমি এখন বিজ্ঞানীর পদে চাকরি পেয়ে সংসার জীবনে ঢুকেছি। মেয়ে বড় হচ্ছে। মনাদের গোটা বাড়িটা এখন যথার্থই পোড়ো বাড়ি। শুনেছি মাঝে কোনো এক কর্নেল সাহেব কেনার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু রেজিস্ট্রির দিন হার্ট অ্যাটাকে মারা যান। মিশরের তুতেনখামেনের অভিশাপের মতো হয়তো এগুলোও সব কাকতালীয়। হয়তো সবটাই আমার মনের ভুল। এই ভেবেই মনকে বুঝিয়েছি কতবার, কারণ বহু প্রশ্নের উত্তর আজও আমার অজানা। মনার গায়ে আগুন দিল কে?
কিভাবে? যে দিল সে কি সঞ্জীব? তাহলে মনা তার নাম পুলিশের কাছে বলল না কেন? নাকি ভেবেছিল নিজেই চরম শাস্তি দেবে? সেদিন উপরে আগুন লাগলেও হেনা নিচে বসে বাসন মাজতে মাজতে বলেছিল বুড়ির ঘর পুড়ছে। তবে কি মনার মৃত্যু আসলে অ্যাক্সিডেন্ট নয়, সেটা খুন? মনা নিজেই কি সঞ্জীবকে সেই খুনের শাস্তি দিল? তাই যদি হয়, তাহলে মনার মা আর হেনাকে কে মারল? একা বসে থাকলেই এসব প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খায়। আগেই বলেছি, ভূতের গল্পের মতো এই কাহিনীতে সব প্রশ্নের যুক্তিগ্রাহ্য উত্তর নেই, কিংবা থাকলেও সেই জ্ঞান আমাদের আয়ত্তের বাইরে। যে ঘরটা থেকে মনাদের জানলা দেখা যেত, সেটা এখন আমার লাইব্রেরি ঘর। ও ঘরে কেউ থাকে না। গতকাল আমার মেয়ে টেবিলে বসে ছবি আঁকতে আঁকতে জিজ্ঞেস করলো, বাবা, এই পাড়ায় কোনো বাচ্চা ছেলে বা মেয়ে আছে নাকি গো? না তো। হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন তুই? মেয়ে ছবি আঁকা ছেড়ে আমার দিকে তাকিয়ে উত্তর দিল, আরে ও কিছু না, শোনার ভুল হবে। আসলে কাল রাতে কিছুতেই আমার ঘুম আসছিল না, তোমরা তো ঘুমিয়ে পড়লে। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 1:30। শুয়ে শুয়ে বোর হয়ে শেষে গল্পের বই খুঁজতে লাইব্রেরি রুমে ঢুকেছিলাম। ভাবলাম সোনার কেল্লাটা আবার পড়ি, ওই বইটাই খুঁজছিলাম। এমন সময় শুনি অত রাতে কার মা যেন তার বাচ্চাকে খেতে ডাকছে, বারবার ডাকছে, কিন্তু সে বাচ্চাটা কিছুতেই আসছে না, দুষ্টুমি করছে। তাই নাকি? বলিস কি? হ্যাঁ গো বাবা, সে মহিলা ডেকেই যাচ্ছে, বলছে, মনা, এই মনা, তুই খেতে আসবি না? আয় আয়, খেয়ে যা। আরে মা, এই যে তোর জন্য মুরগির মাংস রেঁধেছি, তুই তো ভালোবাসিস। খেয়ে যা। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।